ফিজিক্সের সাথে অনেক রিলেটেড, বুঝতে পারছো? ফিজিক্সের সাথে অনেক রিলেটেড। তোমাদের ফিজিক্সের শর্ট সিলেবাসের বাইরের একটা চ্যাপ্টার ছিল, চ্যাপ্টার 2, গতিবিদ্যা, তাই না? ডাইনামিক্স, বুঝছো? ওই ডাইনামিক্স চ্যাপ্টারটা যদি থাকতো না, তাহলে এটা আর পড়ানি লাগতো না। ম্যাক্সিমাম জিনিসপত্র ওই ডাইনামিক্স চ্যাপ্টারের। ওকে, তো চলো আমরা আর কথা না বাড়িয়ে শুরু করতেছি। হ্যাঁ, তো এই চ্যাপ্টারটা পড়ার জন্য কেমন আছো সবাই? বলো তো এই চ্যাপ্টারটায় কি কি আছে? 4টা পার্ট এই চ্যাপ্টারের। 9.1, 9.2, 9.3, 9.4। 9.1 এখানে কি আলোচনা করা হয়? এখানে হচ্ছে প্রথম যেই জিনিসটা, সামান্তরিক সূত্র আমরা দেখছি, ভেক্টরেও দেখছি, স্থিতিবিদ্যায়ও দেখছি। এখানে হচ্ছে বেগের সামান্তরিক সূত্র। এখানে কি? বেগের সামান্তরিক সূত্র। তারপর কি আলোচনা করা হয়? বেগ, সরণ, এগুলো আসলে কি, ত্বরণ, এই ব্যাপারগুলো আসলে কি, ঠিক আছে? এরপর যেটা নিয়ে আলোচনা করা হয়, নদী নৌকা, ভেক্টরের জিনিসপত্র। ফিজিক্সে যা পড়ে আসছো ঠিক তাই। এরপর হচ্ছে আপেক্ষিক বেগ। এরপর কি? আপেক্ষিক বেগ, ফিজিক্সের যে আপেক্ষিক বেগ সেটাই। তো এই 4টা টপিক হচ্ছে 9.1 এ। 9.2 কি আলোচনা করা হয় জানো? আনুভূমিক তলে একমাত্রিক গতি। আনুভূমিক তলে অর্থাৎ ভূমির তলে একমাত্রিক গতি। অর্থাৎ ধরো একটা বস্তু সরল রেখায় চলতেছে, একটা গাড়ি সরল রেখায় চলতেছে, বুঝছো? একটা ইঁদুর বিড়ালের অঙ্ক করছো না, বাঘ হরিণের অঙ্ক করছো না, তাই তো? ওই যে নিউটনের 4টা সূত্র, SUVAT, বলো তো সবাই, তোমরা কি পড়ছো? হ্যাঁ, গতির যেই 4টা সূত্র, সেই 4টা সূত্র নিয়ে আলোচনা করা হয় 9.2 কি নিয়ে আলোচনা করা হয়? আনুভূমিক তলে একমাত্রিক গতি। আনুভূমিক তলে অর্থাৎ ভূমির তলে একমাত্রিক গতি। 9.2 কি আলোচনা করা হয় জানো? একমাত্রিক গতি, তবে সেটা উলম্ব তলে। একটা বস্তুকে তুমি খাড়া উপরের দিকে নিক্ষেপ করলো, সে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, নামতে কতক্ষণ লাগবে, উড্ডয়ন কাল কতটুকু, এই সব কিছু নিয়ে আলোচনা করা হয় কোথায়? চ্যাপ্টার 9.3 আর 9.4 যেটা নিয়ে আলোচনা করা হয়, 9.4 যেটা নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে উলম্ব তলে দ্বিমাত্রিক গতি বা প্রাস। উলম্ব তলে দ্বিমাত্রিক গতি বা প্রাস। ওকে, তো আমাদের এই পুরো চ্যাপ্টারটা কভার করতে 2টা ক্লাস লাগবে। প্রথম ক্লাসে আমরা এই 2টা কভার করব। এই 2টা জিনিসের ম্যাক্সিমাম জিনিসপত্র তোমরা জানো। সামান্তরিক সূত্র, নদী নৌকা, আপেক্ষিক বেগ, এগুলা ফিজিক্স থেকে জানো। আর আনুভূমিক তলে একমাত্রিক গতি, এটা ক্লাস 9-10 থেকে পড়ে আসতেছো। তো আর কথা না বাড়ে আমরা চলো শুরু করি। তো প্রথম হচ্ছে সামান্তরিক সূত্র। হ্যাঁ, এখানে যেহেতু গতি, তাহলে এখানে বল আসবে না, কি আসবে? বেগ। কি আসবে? বেগ, বুঝছো? সো একটা বিন্দুতে 2টা বেগ কাজ করতেছে। একটা বিন্দুতে কি করতেছে আমাকে বলো তো? একটা বিন্দুতে 2টা বেগ কাজ করতেছে। আমি কি বুঝাইতে পারলাম? একটা বেগ ধরো u, আরেকটা হচ্ছে v, তাদের মধ্যবর্তী কোণ আলফা। তাদের লব্ধি যদি w হয়, তাহলে বলো তো w সমান √u² + v² + 2uv cos আলফা। তারপর লব্ধির দিক আমরা ধরে নেই লব্ধিটা u বেগের সাথে থিটা কোণ তৈরি করে, তাহলে থিটা সমান tan ইনভার্স, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, আর বাকিটা কি? এটা ক্লিয়ার সবাই? তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা, এখন এটার অনেকগুলা স্পেশাল কেস আছে, আমরা দেখছিলাম, তাই না? অনেকগুলা স্পেশাল কেস আছে। ইউ, ভি, আর হচ্ছে এটাকে ধরো আলফা, এটাকে ধরো
ডব্লিউ, এটাকে ধরো কি থিটা। আমি কি বুঝাইতে পারলাম? অনেকগুলা স্পেশাল কেস। প্রথম স্পেশাল কেসটা কি আমাকে বলো তো? যদি আলফার ভ্যালুটা 0 হয় তাহলে আমরা কি পাবো? লব্ধির সর্বোচ্চ মানটা পাবো, তাই না? ডাব্লিউ ম্যাক্স সমান ইউ প্লাস ভি। আলফা যদি 180 ডিগ্রি হয়, আলফা যদি 180 ডিগ্রি হয় তাহলে আমরা কি পাবো বলো তো? ডাব্লিউ মিন। সেটা আসলে কি? এই দুইটার অন্তর, বড়টা মাইনাস ছোটটা, এই দুইটার কি অন্তর, বড়টা মাইনাস ছোটটা, তাই না? তারপর আলফা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমাদের লব্ধির মান কত বলো তো? রুট ওভার অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। আমরা কিন্তু স্থিতিবিদ্যাতেও দেখছিলাম। তারপর ইউ আর ভি যদি সমান হয় তখন আমাদের লব্ধির মান কত বলো তো? ডাব্লিউ সমান টুয়াইস ইউ কস আলফা বাই 2, তাই না? এই চারটা স্পেশাল কেস। সো এই চারটা স্পেশাল কেসও কি করতে হবে? মনে রাখতে হবে। এই চারটা স্পেশাল কেসও কি করতে হবে? মনে রাখতে হবে। বুঝাইতে পারলাম সবাইকে? বলো, তাই না? স্থিতিবিদ্যার সবগুলা অঙ্ক গতিবিদ্যায় দেওয়া সম্ভব। স্থিতিবিদ্যার সবগুলা অঙ্ক গতিবিদ্যায় দেওয়া সম্ভব। জাস্ট কি করা লাগবে বলো তো? বলের জায়গায় বেগ বলে দিলেই হবে। বলের জায়গায় তুমি যদি বেগ বলো তাহলে স্থিতিবিদ্যার সবগুলা অঙ্ক কি গতিবিদ্যায় চলে আসবে। স্থিতিবিদ্যার সবগুলা অঙ্ক গতিবিদ্যায় চলে আসবে এবং আশা করি তোমরা করতে পারবা, এবং আশা করি তোমরা করতে পারবা। ওকে, ঠিক আছে, চলো আমরা আরো কয়েকটা দেখছিলাম। বলের ভারসাম্য দেখছি না? সিমিলার ভাবে বেগেরও তো ভারসাম্য হতে পারে, তাই না? একটা বিন্দুতে ধরো তিনটা বেগ কাজ করতেছে। কয়টা বেগ কাজ করতেছে? তিনটা বেগ, ইউভি আর ডাব্লিউ বা পি কিউ আর আর। ঠিক আছে, পি কিউ আর আর। এই কোণটা ধরো আলফা, এটা বিটা, এটা হচ্ছে গামা। তাহলে এদের লব্ধি বের করতে পারবা? আমাকে বলো তো, এদের লব্ধি যদি এটা হয় বের করতে পারবা? ডাব্লিউ স্কোয়ার সমান, পড়াইছিলাম একটা ফর্মুলা, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস 2pq cos gamma plus twice qr cos alpha plus twice rp cos beta plus twice rp cos beta, তাই না? plus twice rp cos beta, তাই তো? এই তিনটা বেগের লব্ধি। আচ্ছা, এখন এই তিনটা বেগ যদি ভারসাম্যে থাকে, এই তিনটা বেগ কেমনে আছে? আমি বললাম এরা ভারসাম্যে আছে। কেমনে? এরা ভারসাম্যে আছে। এরা কেমনে আছে? ভারসাম্যে আছে। তাহলে বলো তো, প্রথমত লামির উপপাদ্য, পি বাই সাইন আলফা equals to p by sin alpha equals to q by sin beta equals to r by sin gamma, তাই তো? এই হচ্ছে আমাদের লামের উপপাদ্য। তারপর এই দুইটার লব্ধি সমান পি বলতে পারো, এই দুইটার লব্ধির মান সমান আর বল, তাই না? আমাকে বলো তো মনে আছে তিনটা বল বা বেগ ভারসাম্যের শর্ত? পি স্কোয়ার, এই যে দেখো আমার কি হবে, এই যে কিউ আর আর এর লব্ধি, এরা তিনটা যদি ভারসাম্যে থাকে তাহলে কিউ আর আর এর লব্ধি পি বলের সমান, এবং বল তো না, বেগ, কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস টুয়াইস কিউ আর কস আলফা, তাই তো? সো মনে রাখবা, স্থিতিবিদ্যার সব অঙ্কই গতিবিদ্যায় আসা সম্ভব। জাস্ট বলের জায়গায় কি বেগ, জাস্ট বলের জায়গায় বেগ দিলেই হবে। ক্লিয়ার? চলো আমরা তাহলে আমাদের প্রথম অঙ্কে চলে যাই। কোন কণার উপর একই সময়ে একই দিকে ক্রিয়াশীল দুইটা বেগ 12 মিটার পার সেকেন্ড আর 5 মিটার পার সেকেন্ড, তাদের লব্ধি বেগ কত? একই সময়ে একই দিকে, তাহলে এই একটা কণা একই সময়ে একদিকে কাজ করতেছে কত?
12 মিটার পার সেকেন্ড এই একটা বেগ, 12 মিটার পার সেকেন্ড এই একটা বেগ, আর হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, আর হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। আমি কি বুঝাইতে পারলাম? বলো তাহলে তার লব্ধি কত আমাকে বলো তো? 12 প্লাস 5 বা 17। এটা কি সর্বোচ্চ বেগ। সর্বনিম্ন বেগ কত? এই যদি বিয়োগ করো 12 মাইনাস 5 কত? 7। 7, ঠিক আছে। তারপর দেখো একটা ক্রিকেট বল ভূমির সাথে সমান্তরালভাবে 20 মিটার পার সেকেন্ড সমবেগে চলছে। কিছুক্ষণ পর হঠাৎ ব্যাট দ্বারা পূর্ব বেগের সাথে সমকোণে আঘাত করায় বলটা 30 মিটার পার সেকেন্ড বেগে চলতে লাগলো। আঘাতের সময় ব্যাটের বেগ কত? খেয়াল করো, এই একটা বল, ঠিক আছে, ভূমির সাথে সমান্তরালভাবে 20 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। কেমনে চলতেছে? 20 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল। কিছুক্ষণ পর হঠাৎ ব্যাট দ্বারা পূর্ব বেগের সাথে সমকোণে আঘাত করছো। তাহলে ব্যাট দিয়ে তুমি এখানে ঠাস করে আঘাত করলা, বুঝছো? ধরো এইদিকে যে ঠাস করে আঘাত করলা, তাহলে ব্যাটের যেই বেগ সেটাই কি এই বলের মধ্যে ট্রান্সফার হবে না? বুঝছো? এই যে ব্যাটের যেই বেগ সেটাই তো ট্রান্সফার হবে। তাহলে ব্যাটের বেগ এই দিক বরাবর ট্রান্সফার হবে, তাই না? তাই না? তাই না? তাই তো। ব্যাটের বেগ, ধরো ব্যাটের বেগটা আমরা ধরলাম ইউ, ব্যাটের বেগটা আমরা ধরলাম ইউ। তাহলে এই যে বল, তার উপরে এই বরাবর 20 মিটার পার সেকেন্ড একটা বল ছিল, এই বরাবর ব্যাটের বেগটা আসছে। তাহলে এই দুইটা লব্ধিটাই কি হবে? বলের পরবর্তী বেগ না? এই দুইটা লব্ধিটাই কি হবে? বলের পরবর্তী বেগ। তাহলে বলের পরবর্তী বেগ কত? 30 মিটার পার সেকেন্ড। তাহলে এই দুইটা লব্ধি কত আমাকে সবাই বলো তো? এই দুইটা লব্ধি কত? 30 মিটার পার সেকেন্ড। আমাকে কি চাইছে? ইউর মান। তাহলে বলো তো ইউ স্কোয়ার প্লাস 20 স্কোয়ার, ইউ স্কোয়ার প্লাস 20 স্কোয়ার সমান 30 স্কোয়ার। তাহলে ইউ স্কোয়ার কত? 30 স্কোয়ার মানে হচ্ছে 900 মাইনাস 400, 500। তাহলে ইউ কত? রুট ওভার অফ 500 মিটার পার সেকেন্ড। 500 মানে কত? 5 ইন্টু 100, 5 ইন্টু 100, তাই না? সবাই বলো। 5 কে রুট করলে হয় 5, 10 100 কে রুট করলে হয় 10। তাহলে 10 রুট 5 মিটার পার সেকেন্ড, 10 রুট 5 মিটার পার সেকেন্ড। আমি কি বুঝাইতে পারলাম? চলো পরেরটা দেখো কি বলছে। একটা কণার উপর সেকেন্ডে 3, 5 আর 7 মিটার সেকেন্ড মানের, মিটার পার সেকেন্ড মানের তিনটা বেগ ভিন্ন ভিন্ন দিক হতে কার্যরত থাকলেও স্থিতিশীল আছে। তার মানে এই তিনটা বেগের লব্ধি শূন্য। তোমাকে বলছে ক্ষুদ্রতর দুইটা বেগের মধ্যবর্তী কোণ। আচ্ছা, তাহলে খেয়াল করো, একদিকে কাজ করতেছে 7, 3, 5, ঠিক আছে। একটা কণার উপর এই তিনটা বেগ কাজ করতেছে, এরপরেও তারা স্থিতিশীল। তার মানে এই তিনটা লব্ধি শূন্য। এই কোণটা চাইছে, বলো তো কেমনে বের করি? এটা আলফা ধরে নিই। তাহলে এই দুইটার লব্ধি 7 সমান। তাহলে আমরা লিখতে পারি 7 স্কোয়ার সমান 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 5 কস আলফা, ঠিক আছে। তাহলে বলতো 7 স্কোয়ার কত? 49 মাইনাস 9 মাইনাস 25 সমান 5 দুগুণে 10, 3 10 30, 30 কস আলফা। 49 থেকে 9 বাদ দিলে কত আমাকে বলো? 40, 40 থেকে 25 বাদ দিলে কত? 15, 15 ইকুয়ালস টু 30 কজ আলফা। এগুলো সব কিন্তু হাতে ক্যালকুলেশন করা যায়। তো কজ আলফার ভ্যালু হাফ, তাই না? কজ আলফার ভ্যালু হাফ। তাহলে আলফার ভ্যালু কত? 60 ডিগ্রি। আলফার ভ্যালু কত আমাকে বলো? 60 ডিগ্রি, তাই না? আলফা ভ্যালু 60 ডিগ্রি। এগুলো একদম স্থিতিবিদ্যার অঙ্ক। হ্যাঁ, স্থিতিবিদ্যার কিছু জিনিসপত্র এখানে আছে, সেগুলাই তোমাকে দেখাচ্ছে। ইনফ্যাক্ট ম্যাক্সিমাম জিনিসপত্র তুমি কি পড়ে আসছো, দেখবে 9, 10-এ পড়ে আসছো, স্থিতিবিদ্যায় পড়ে আসছো, ভেক্টরে পড়ে আসছো। তো এরপর যেই জিনিসটা দূরত্ব ও সরণ, একদম বাচ্চাকালের জিনিস। দূরত্ব ও সরণ, ধরো এই একটা বস্তু, এখান থেকে তুমি এই পথটা দিয়ে এখানে গেলা, ঠিক আছে, এ থেকে বিতে গেলা, এই পথে, এই পথ বরাবর কি করছো? ট্রাভেল করছো। তাহলে দূরত্বটা কি বলতো? এই বক্র পথের যেই দৈর্ঘ্য সেটাই কি আমার দূরত্ব।
তাই না? তাই তো দূরত্ব কতটুকু? এই যে মাপলে এতটুকু, এই পুরাটাই কি দূরত্ব? দূরত্ব একটা মান, ভেক্টর রাশি না, তাহলে কি স্কেলার। আচ্ছা, এবার আসো সরণ। দূরত্ব কি বা ডিসপ্লেসমেন্ট? দূরত্বকে ডি দিয়ে প্রকাশ করা হয়, আমরা দেখছি, তাই না? এই বক্র পথটাই কি আমাদের দূরত্ব। সরণটা কি হবে? সরণ কোন পথে গেছে ডাজন্ট ম্যাটার, আদি বিন্দু শেষ বিন্দু। তাহলে আদি বিন্দু আর শেষ বিন্দু তুমি যোগ করলে যেই সরল রেখাটা পাবা, আদি বিন্দু আর শেষ বিন্দু যোগ করলে যেই সরল রেখাটা পাবা, সেটাই হচ্ছে সরণ, সেটাই হচ্ছে সরণ। তাহলে আমাদের এখানে সরণ কতটুকু? এবি। এটা তো মান, দিকটা কোন দিকে? এ থেকে বি এর দিকে, আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে, আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে কি সরণের দিক, যেহেতু ভেক্টর রাশি। আমি কি তোমাদেরকে বুঝাইতে পারলাম? বলো তো। এবার ধরো একটা লোক এখান থেকে যাত্রা শুরু করছে, ঠিক আছে? এতটুকু গেল, তারপর সেখান থেকে আরো এতটুকু গেল, তারপর এখান থেকে আরো এতটুকু গেল, তারপর এখান থেকে আরো এতটুকু গেল, বুঝতে পারলাম? তারপর এখান থেকে আরো এতটুকু গেল। দেখো সবাই মনোযোগ মনোযোগ মনোযোগ, পুরো মনোযোগ এদিকে। এ বি সি ডি ই এফ, ঠিক আছে? তাহলে তার দূরত্ব কত হবে জানো? তার দূরত্ব হবে এই পথ সবগুলার যোগফল, অর্থাৎ এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিই প্লাস ইএফ। আর সরণ কি হবে জানো? ওর আদি বিন্দু কোনটা? এটা। শেষ বিন্দু কোনটা? এটা। তাহলে আদি থেকে শেষ, আদি থেকে শেষ, এটাই কি আমাদের সরণ, এটাই কি আমাদের সরণ। ক্লিয়ার? বুঝতে পারলাম? সিমিলার ভাবে অনেকগুলা কেস হতে পারে, এগুলো তোমরা ক্লাস 9-10 পড়ে আসছো, তাই না? একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরে আসছে, এই বৃত্তটার ব্যাসার্ধ মনে করো আর, ঠিক আছে? হ্যাঁ, আর এখান থেকে যাত্রা শুরু করে ঘুরে আবার এখানেই আসছে, তাহলে ওর দূরত্ব কত হবে? তার অতিক্রান্ত দূরত্ব হবে 2πr। কিন্তু তার সরণ কত হবে বলো তো? তার সরণ হবে 0। আদি বিন্দু এখানে, শেষ বিন্দু এখানে, আদি বিন্দু এখানে, শেষ বিন্দু এখানে। ক্লিয়ার সবাই? তোমরা কি ক্লিয়ার? চলো আমরা তাহলে পরেরটাই যাই, মানে এই রিলেটেড কিছু কনসেপ্ট। ওকে, দেখো কি বলছে। আচ্ছা, এখানে আরেকটা ফর্মুলা আছে। তোমরা ত্রিভুজের কোসাইন সূত্র পড়ছো? ত্রিভুজের কোসাইন সূত্র পড়ছো? আমাকে বলো তো। এ বি সি, এটা হচ্ছে এ বাহু, এটা হচ্ছে বি বাহু, এটা হচ্ছে সি বাহু। তাহলে এই কোণের cos ইকুয়ালস টু কি হবে? cos b ইকুয়ালস টু সন্নিহিত বাহু দুইটার বর্গের যোগফল, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু সন্নিহিত বাহু দুইটার বর্গ। এটাই কি আমাদের কোসাইন সূত্র। সন্নিহিত বাহু দুইটার বর্গের যোগফল, সন্নিহিত বাহু দুইটার বর্গের যোগফল মাইনাস বিপরীত বাহুর বর্গ ডিভাইডেড বাই 2 ইন্টু সন্নিহিত বাহু দুইটার গুণফল। ঠিক আছে? দেখো কি বলছে। একটা নির্দিষ্ট স্থান থেকে দুইজন ব্যক্তি পরস্পর 60 ডিগ্রি কোণে চলতেছে। একজনের বেগ 3 মিটার পার সেকেন্ড, আরেকজনের বেগ 5 মিটার পার সেকেন্ড। 5 সেকেন্ড পর তাদের মধ্যবর্তী দূরত্ব কত? ঠিক আছে, এই যে একটা নির্দিষ্ট স্থান কি করছে, এখান থেকে 60 ডিগ্রি কোণ করে 60 ডিগ্রি কোণ করে দুজন চলতেছে, তাই না? 60 ডিগ্রি কোণ করে কি দুজন চলতেছে। এই কোণটা কত? 60 ডিগ্রি। একজন 5 মিটার পার সেকেন্ড, আরেকজন 3 মিটার পার সেকেন্ড। তাহলে 5 সেকেন্ড পর এ কোথায় যাবে? 3 5 15। এ কোথায় যাবে আমাকে বলো তো? 5 5 25, তাই না? তাহলে 5 সেকেন্ড পর তাদের মধ্যবর্তী যে সরাসরি দূরত্বটা আছে, এই ডিসটেন্সটা, এটা কি তোমরা বের করতে পারবা?
কি দিয়ে বের করবা? কোসাইন সূত্র, কোসাইন সূত্র, তাই না? আমাকে সবাই বলো তো cos 60 ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু 25 স্কয়ার প্লাস 15 স্কয়ার, তাই না? মাইনাস ডি স্কয়ার বাই 2 ইন্টু 25 ইন্টু 15। তাহলে দেখো তো কি থাকে, এটা হচ্ছে হাফ, হাফ 2 দিয়ে গুণ করলে 25 ইন্টু 15 ইকুয়ালস টু 25 স্কয়ার প্লাস 15 স্কয়ার মাইনাস ডি স্কয়ার। ঠিক আছে, তাহলে ডি স্কয়ারটা এই পাশে চলে গেল। 25 স্কয়ার কত আমাকে বলো তো? 625, তাই না? 625। 15 স্কয়ার কত আমাকে বলো তো? 225, তাই না? মাইনাস 25 ইন্টু 15, এটা কত আমাকে বলো তো? 25 ইন্টু 15 এটা কত? 25 10-এ 25 10-এ 250, 25 10-এ 250, 5 25-এ 125, 375, তাই না? 250 আর হ্যাঁ 375। ক্যালকুলেশন ঠিক আছে কিনা সবাই একটু দেখো। ঠিক আছে, তাহলে দেখো আমি একটু হিসাব করি। 625 আর 225, 650 আর 200, 850। 850 থেকে তুমি যদি 375 বাদ দাও, 850 থেকে 375 বাদ দাও, এই সবাই আমাকে বলিও তো ভুল করতেছি কিনা? হ্যাঁ, 825 থেকে 375 বাদ দিলা, সরি 850 থেকে 850 থেকে 300 বাদ দিলে হয় 550, 475, 475, তাই না? এটাকে রুট করলে কত হয়? যেটা আসবে সেটাই উত্তর, যেটা আসবে সেটাই উত্তর। আমি কি বুঝাইতে পারলাম তোমাদেরকে? আমি কি তোমাদেরকে বুঝাইতে পারলাম? চলো আমরা পরেরটাই যাই, চলো আমরা কি পরেরটাই যাই, কেমন? দেখো, আচ্ছা তোমাদেরকে একটু দিক সমস্যা, দিক নিয়ে বুঝাই। দিক, ম্যাথামেটিক্সে দিক বলতে আসলে কি বোঝায়? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, তাই না? তাই তো, তুমি যখন চিত্র আঁকাবা, তুমি যখন চিত্র আঁকাবা, এটা হবে উত্তর নর্থ, এটা হবে দক্ষিণ সাউথ, এটা হবে ইস্ট, এটা হবে ওয়েস্ট, তাই না? তাই তো, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। আচ্ছা, তারপর তারপর এইটার এই দুইটার ঠিক মাঝখান দিয়ে অর্থাৎ 45 ডিগ্রি কোণে যেটা, এটাকে বলা হয় নর্থ ইস্ট। কি বলে? কি বলে? নর্থ ইস্ট, উত্তর পূর্ব। এই দুইটার ঠিক মাঝখান দিয়ে অর্থাৎ 45 ডিগ্রি কোণ করে যেটা যায়, এটাকে বলে নর্থ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট। এই দুইটার মাঝখান দিয়ে যেটা যায় এটাকে কি বলে? ওয়েস্ট সাউথ ওয়েস্ট, বুঝছো? দক্ষিণ পশ্চিম, ঠিক 45 ডিগ্রি কোণ, এই কোণগুলা 45। আর এটাকে বলে সাউথ ইস্ট, সাউথ ইস্ট এশিয়া, তাই না? তাই তো, দক্ষিণ পূর্ব। ক্লিয়ার? ওকে, দেখো একজন লোক কোন একটা নির্দিষ্ট স্থান থেকে 15 কিলোমিটার উত্তর দিকে গেল। তো এগুলো করবা কেমনে জানো? এই যে দিকটা আঁকায়, তারপর দিকটা আঁকায়, তারপর এগুলো প্যারা খাওয়ার কিছু নেই, এগুলো সহজ আছে, সহজ আছে, জাস্ট দিক ব্যবস্থাটা আঁকাইলেই কাজ শেষ। একজন লোক কোন একটা নির্দিষ্ট স্থান থেকে 15 কিলোমিটার উত্তর দিকে গেল। তো লেখো নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, এই ধরো সেই নির্দিষ্ট স্থানটা, সেখান থেকে 15 কিলোমিটার গেছে উত্তর দিকে। এই 15 কিলোমিটার কি? 15 কিলো আমি উত্তরে গেলাম, 15 কিলো উত্তরে গেলাম। তারপর সেখান থেকে 10 কিলো পূর্বে, 10 কিলো পূর্বে, এই যে 10 কিলো পূর্বে, ঠিক আছে? তারপর সেখান থেকে, এখান থেকে তুমি 5 কিলো গেছো দক্ষিণে, দক্ষিণ মানে নিচে, 5 কিলো, 5 কিলো গেছে কোথায়? দক্ষিণে। হ্যাঁ, লোকটার যাত্রা স্থান থেকে কত দূরে অবস্থান করতেছে? তাহলে এইটা হচ্ছে, আর এইটা হচ্ছে, এই ডিসটেন্সটা চাইছে, তাই না? আমাকে বলো এই ডিসটেন্সটা চাইছে যাত্রা স্থান থেকে কত দূর। আচ্ছা আমাকে বলো, এতটুকু ছিল 15, 15, এতটুকু ছিল 10, এতটুকু 5। তাহলে আমাকে একটু বলবা সবাই, মনোযোগ দিয়ে একটু বলো তো, মনোযোগ দিয়ে একটু বলো তো, এই যে এটা এতটুকু কত, এতটুকু কত, আর এতটুকু কত? এই দুইটা হইলেই কিন্তু কাজ শেষ। এতটুকু কত? 10, 10, 10, 10, 10, 10,
এতটুকু কত? পুরোটা ছিল 15, তার থেকে 5 নিচে নামছো, 5 নিচে নামছো, তাহলে এতটুকু কত? 10। তাহলে এই দূরত্ব কত? √10 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, 2 × 10 স্কোয়ার বা 10√2, 10√2, 2 × 10 স্কোয়ার বা 10√2। ক্লিয়ার? সবাই ওকে, চলো এবার আসো গড় বেগ ও গড় দ্রুতি। কি? গড় বেগ ও গড় দ্রুতি, ঠিক আছে? তো প্রথমত আসো গড় বেগ, ভেলোসিটি। বেগ মানে হচ্ছে ভেলোসিটি, অ্যাভারেজ ভেলোসিটি। এটা হচ্ছে প্রতি সেকেন্ডে গড়ে যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাই কি গড় বেগ? না, প্রতি সেকেন্ডে গড়ে যতটুকু সরণ হয়। তাহলে গড় বেগ, এটার ফর্মুলা হচ্ছে মোট সরণ বাই মোট সময়, সামেশন অফ এস, মোট সরণ বাই মোট সময়, মোট সরণ বাই মোট সময়। আর গড় দ্রুতির ফর্মুলা কি? মোট দূরত্ব বাই মোট সময়, মোট দূরত্ব বাই মোট সময়। আমি কি বুঝাইতে পারলাম তোমাদেরকে? আর দ্রুতির ইংলিশ হচ্ছে অ্যাভারেজ স্পিড। এটা হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়, ঠিক আছে? ফর এক্সাম্পল, একটা বস্তু ধরো এখান থেকে যাত্রা শুরু করছে, একটা বস্তু বা কণা এখান থেকে যাত্রা শুরু করছে, এতটুকু গেছে, এতটুকু গেছে, এতটুকু গেছে, এতটুকু গেছে, ঠিক আছে? আমি ধরলাম এটা এ, বি, সি, ডি, ই। এতটুকু যাইতে লাগছে T1, এতটুকু যাইতে লাগছে T2, এতটুকু যাইতে T3, এতটুকু যাইতে T4, ঠিক আছে? তাহলে এখানে আমি যদি তোমাকে গড় বেগ বের করতে বলি, গড় বেগ সেটা কি হবে জানো? বলো তো, গড় বেগ কি হবে? মোট সরণ কতটুকু হয়েছে এখানে? সরণ কিন্তু জাস্ট এতটুকু, তাই না? এতটুকুই কি আমাদের সরণ, তাই তো? তাহলে এই বাই মোট সময় সেটা কত? T1 প্লাস T2 প্লাস T3 প্লাস T4 প্লাস T4, ঠিক আছে? আমি যদি তোমাকে বেগ বের করতে বলি, গড় বেগ সেটা কি হবে? মোট দূরত্ব, AB প্লাস BC প্লাস CD প্লাস DE, AB প্লাস BC প্লাস CD প্লাস DE ডিভাইডেড বাই মোট সময় T1 প্লাস T2 প্লাস T3 প্লাস T4। ক্লিয়ার? সবাই তোমরা কি বুঝতে পারছো? চলো 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 চলো, এই হচ্ছে ফর্মুলাটা দেওয়া আছে, ওকে। চলো আমরা এখন কিছু জিনিসপাতি দেখবো। কিছু জিনিসপাতি দেখবো, মজার কিছু জিনিস। দেখো সবাই মনোযোগ দাও। এই যে ধরো আমরা এখন গড় বেগ বের করবো, এইগুলো ফিজিক্সে খুব সুন্দর করে পড়ছো। ধরো এ বিন্দু থেকে যাত্রা শুরু, বি বিন্দুতে গিয়ে যাত্রা শেষ, দুটা সমান ডিস্টেন্স, এতটুকু ডিস্টেন্স বা এতটুকু সরণ হচ্ছে ডি, এতটুকু সরণ হচ্ছে ডি। আমি বুঝাইতে পারলাম? এই অর্ধেকটা দূরত্ব বা অর্ধেকটা সরণ, এতটুকু আমি গেছি হচ্ছে ইউ বেগে, আর এতটুকু আমি গেছি হচ্ছে ভি বেগে, বুঝছো? ধরো তুমি ঢাকা থেকে চিটাগাং যাবা, এই হচ্ছে কুমিল্লা। ধরো ঢাকা থেকে কুমিল্লা আর কুমিল্লা থেকে চিটাগাং সমান ডিস্টেন্স। ঢাকা থেকে কুমিল্লা আসছো ইউ বেগে, কুমিল্লা থেকে চিটাগাং গেছো ভি বেগে। তাহলে আমি তোমাকে বললাম পুরা পথের গড় বেগ কত, পুরা পথের গড় বেগ কত? আমাকে কি বলতে পারবা? দেখো গড় বেগের একটাই ফর্মুলা, যেটা ইউনিভার্সাল, সার্বজনীন, সেটা হচ্ছে মোট
সরণ, মোট সরণ বাই মোট সময়, মোট সরণ বাই মোট সময়। আচ্ছা, আমাকে বলো তো মোট সরণ কত এখানে? ডি প্লাস ডি না? ডি প্লাস ডি। মোট সময় কতটুকু? ডি বেগে আমাদের ফর্মুলা কি? এস সমান ভিটি না? এস সমান ভিটি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? টি সমান এস বাই ভি, সরণ বাই বেগ, সরণ বাই বেগ। তাহলে এইটা সময়টা যাইতে যদি t1 সময় লাগে সেটা কত হবে? আমাকে বলো তো। ডি বাই ইউ, সরণ বাই বেগ, সরণ বাই বেগ, এতটুকু যাইতে। সিমিলারলি এতটুকু যাইতে যেই সময়টা লাগবে t2 সেটা কি হবে? সরণ বাই বেগ। তাহলে আমরা কি লিখতে পারি? ডি বাই ইউ প্লাস ডি বাই ভি। লবার হরকে ডি দিয়ে যদি ভাগ করে দাও, উপরে হয় 2, নিচে হয় 1 বাই ইউ প্লাস 1 বাই ভি। এটাই কি? আমাদের গড়বেগ। গড়বেগের ফর্মুলা। কখন? যখন তুমি পথের অর্ধেকটা রাস্তা ইউ বেগে যাও, বাকি অর্ধেকটা রাস্তা ভি বেগে যাও, তখন ওই পুরা রাস্তার গড়বেগের ফর্মুলা 2 ডিভাইডেড বাই 1 বাই ইউ প্লাস 1 বাই ভি। আমি বুঝাইতে পারলাম তোমাদের সবাইকে। তুমি মেইন ফর্মুলা মনে রাখবা এটা। যখন পুরা রাস্তার অর্ধেকটা পথ ইউ বেগে, বাকি অর্ধেকটা পথ ভি বেগে যাও, তখন গড়বেগের ফর্মুলা হচ্ছে এটা। এখন আমি যদি বলি যে আরো একটা সমান ডিস্টেন্স আছে ডি, এটা তুমি গেছো ডাব্লিউ বেগে, আরো একটা সমান যেটা কি তুমি ডাব্লিউ বেগে গেছো। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমাকে বলো তো গড়বেগ কি হবে? তখন কিন্তু তিনটা, 3 ডিভাইডেড বাই 1 বাই ইউ প্লাস 1 বাই ভি প্লাস 1 বাই ডাব্লিউ। তুমি চাইলে এই ফর্মুলাটা বের করে নিতে পারো, তুমি চাইলে এই ফর্মুলাটা বের করে নিতে পারো। ক্লিয়ার? তুমি চাইলে এই ফর্মুলাটা বের করে নিতে পারো। ডান? ডান। আচ্ছা, এইবার এই ধরো একটা রাস্তা, ঠিক আছে? এইবার এই পথটার কোশ্চেনটা বুঝিও, এ থেকে বিতে গেলা, অর্ধেকটা সময়, অর্থাৎ যাত্রাপথ যদি 3 ঘন্টা হয়, 1.5 ঘন্টা আর 1.5 ঘন্টা, অর্ধেকটা সময়, হ্যাঁ অর্ধেকটা সময় তুমি গেছো, আচ্ছা টি সময় গেছো ইউ বেগে, বাকি অর্ধেকটা সময়, এখানে কিন্তু দূরত্ব না, অর্ধেকটা সময় গেছো ইউ বেগে, বাকি অর্ধেকটা সময় গেছো ভি বেগে। কাহিনী বুঝছো? অর্থাৎ 3 ঘন্টার রাস্তা হইতে 1.5 ঘন্টা ইউ বেগে গেছো, 1.5 ঘন্টা ভি বেগে গেছো। এই ক্ষেত্রে গড়বেগ কত? এই ক্ষেত্রে গড়বেগ কত? আমাকে বলো তো। এই ক্ষেত্রে আমাদের গড়বেগ কত কত কত? মোট সরণ বাই মোট সময়। এখানে বলো মোট সরণ কত? ইউটি, তাই না? এতটুকু সরণ কত? ইউটি 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 প্লাস এখানে সরণ কত? ভিটি। মোট সময় কত? টি প্লাস টি। টি দিয়ে যদি ভাগ করে দাও তাহলে কত হয় আমাকে বলো তো? ইউ প্লাস ভি বাই 2। এটাই কি? গড়বেগ। কাহিনী বুঝছো? সো ঠাডা কোনো ফর্মুলা মুখস্থ রাখিও না, জাস্ট মাথায় রাখবা গড়বেগ মানে মোট সরণ বাই মোট বেগ, মোট সরণ বাই মোট বেগ। আর গড় দ্রুতি কি? মোট দূরত্ব বাই মোট বেগ। ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার 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 ক্লিয়ার। এবার আমি একটা কোশ্চেন দিই। ধরো তুমি ঢাকা থেকে চিটাগাং, হ্যাঁ ইউ বেগে গেছো, ভি বেগে ফেরত আসছো, ইউ বেগে গেছো, ভি বেগে ফেরত আসছো, বলো তো তার গড় বেগ আর গড় দ্রুতি কত? ইউ বেগে গেছো, ভি বেগে ফেরত আসছো, গড় বেগ আর গড় দ্রুতি কত? প্রথমত চলো আমরা গড় বেগটা বের করি। গড় বেগ এখান থেকে গিয়ে এখানেই ফেরত আসছে, তাহলে মোট সরণ 0, মোট সময় যাই হোক না কেন গড় বেগ কত? 0। গড় বেগ কত? 0। এবার আসো গড় দ্রুতি। বলতো এটা গড় দ্রুতির কোন কেজের সাথে মিলে? তোমার যাত্রা পথের অর্ধেকটা ইউ বেগে, বাকি অর্ধেকটা ভি বেগে না? এই কেজের সাথে না? তুমি এইটুকু সামনে নিয়ে যাও, ঢাকা থেকে চিটাগাং, আবার চিটাগাং থেকে ঢাকা, এটা কি এই কেজের সাথে মিলে না? আমাকে বলো তো। যাত্রা পথ তার অর্ধেকটা রাস্তা ঢাকা থেকে চিটাগাং, যাত্রা পথ কিন্তু ঢাকা থেকে চিটাগাং, চিটাগাং থেকে ঢাকা,
তাহলে অর্ধেকটা রাস্তা ইউ বেগে, বাকি অর্ধেকটা রাস্তা কি ভি বেগে যাচ্ছ, ভি বেগে যাচ্ছ। তাহলে আমাকে বলো তো গড় দ্রুতি কত? 2/1/u প্লাস 1/v, 2/1/u প্লাস 1/v। ঠিক আছে, ক্লিয়ার? চল অঙ্ক করি, চল অঙ্ক করি। ঠিক আছে, দেখো কি বলছে। এক ব্যক্তি ঘন্টায় 3 কিলোমিটার বেগে উত্তর দিকে হাঁটার পর ঘন্টায় 3 কিলোমিটার বেগে উত্তর দিকে 12 কিলোমিটার হাঁটার পর পশ্চিম দিকে 150 মিনিটে 5 কিলো পথ হাঁটলো। ব্যক্তিটার গড় বেগ, দিক চলে আসছে, দিক চলে আসছে, তাহলে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, তাই না? উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। এক ব্যক্তি ঘন্টায় 3 কিলোমিটার বেগে উত্তর দিকে কি 12 কিলোমিটার হাঁটছে, কতক্ষণ লাগবে তার সময় বলো তো? এই যে 12 কিলোমিটার হাঁটছে তার কতক্ষণ সময় লাগবে? ঘন্টায় 3 কিলো বেগে হাঁটতেছে, তাহলে 12 কিলোমিটার যাইতে 3 × 12, তার 4 ঘন্টা সময় লাগছে, তার 4 ঘন্টা সময় লাগছে। তারপর পশ্চিম দিকে 150 মিনিটে 5 কিলো, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। তারপর কি করছে? পশ্চিম দিকে 150 মিনিটে, পশ্চিম দিকে 150 মিনিটে, ঠিক আছে? পশ্চিম দিকে 150 মিনিটে 5 কিলো। হ্যাঁ, 150 মিনিট মানে কত? 60 120 2.5 ঘন্টা, তাই না? 2.5 ঘন্টা। তাহলে তার স্মরণ আসলে কতটুকু হয়েছে? এটা না, এটাই তো স্মরণ। স্মরণ কত? √12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তাহলে স্মরণ কত? 13। তাহলে আমার কি চাইছে? গড় বেগ, গড় বেগ ইকুয়ালস টু মোট স্মরণ বাই মোট সময়। মোট স্মরণ কত আমাকে বলো তো? 13 বাই মোট সময় কত? 4 আর 2.5, 6.5, 6.5, 6.5, 6.5 দুগুণে 13, তাহলে 2 কিলোমিটার পার আওয়ার, 2 কিলোমিটার পার আওয়ার। সবাই বুঝলাম? তোমরা কি বুঝছো? ডান ডান ডান, সবাই, সবাই কি 100% ক্লিয়ার? চলো আমরা পরেরটাই যাই। এক ব্যক্তি ঢাকা থেকে চট্টগ্রাম 30 কিলোমিটার পার বেগে গেল পার আওয়ার, 50 কিলোমিটার পার আওয়ার বেগে পুনরায় ঢাকা ফিরে আসলো। গড় বেগ কত? গড় বেগ কত বলো তো? 0। গড় দ্রুতি কত? সবাই বলো তো। সমান পথ ইউ বেগে গেছে, তাহলে 1/30, বাকি অর্ধেকটা সমান পথ এত বেগে গেছে, এত কিলোমিটার পার আওয়ার। এটাই কি আমাদের গড় বেগ। বুঝতে পারলাম? এরপরেরটা, এরপরেরটা দেখো। একটা গাড়ি যাত্রার অর্ধেক সময় এত বেগে, বাকি অর্ধেক সময়, সময় সময়, তাহলে এখানে গড় দ্রুতি কত? গড় দ্রুতি কত আমাকে বলো তো? 40 প্লাস 60 বাই 2 কিলোমিটার পার আওয়ার, কত? 50 কিলোমিটার পার আওয়ার। আমি কি বুঝাইতে পারলাম সবাইকে? আমাকে বলো। আচ্ছা, এরপর আমরা যেটা যাব নদী নৌকা। তোমরা কি ফিজিক্সে খুব ভালো করে পড়ছো? নদী নৌকা, এই একটা নদী, নদীর এক পার, বুঝতে পারছো? নদীর এক পার, এই হচ্ছে আমাদের নদীর আরেক পার। হ্যাঁ, এই নদীতে একটা স্রোত আছে, স্রোত আছে। এই নদীতে কি আছে আমাকে বলো তো? এই নদীতে একটা স্রোত আছে, সেই স্রোতের বেগ তোমরা কি ধরো? ইউ না ভি? বলো তো। ফিজিক্সে কি ধরছো? স্রোতের বেগ কি ইউ ধরো না ভি ধরো? স্রোতের বেগ ইউ ধরো। আচ্ছা ঠিক আছে, তাইলে ফিজিক্সের সাথে না প্যাচ খায়, আমরা স্রোতের বেগ কি ইউই ধরে নিলাম। কেমন? যেহেতু ফিজিক্সে আগে পড়ছো, ম্যাথসে আরেক ফর্মুলা দিলে তোমরা প্যাচ খাওয়া যাবে। ঠিক আছে, কেমন? তাহলে আমি ধরে নেই আমার একটা স্রোতের বেগ আছে। কি আছে? একটা স্রোতের বেগ আছে। অর্থাৎ এই নদীতে একটা স্রোত আছে, সেই স্রোতের বেগটা হচ্ছে ইউ, এবং স্রোতের বেগ কি পার বরাবর কাজ করে, মানে প্রস্থ বরাবর না, দৈর্ঘ্য বরাবর কাজ করে, এই বরাবর কাজ করবে। ঠিক আছে, এখন এই যে নদীটা, এই যে নদীটা তার প্রস্থ, এই যে নদীটা তার প্রস্থ আমরা ধরে নিই হচ্ছে ডি, তার প্রস্থটা আমরা ধরে নিই ডি। আচ্ছা, এবার এখানে একটা নৌকা, সে কি আমাদের পারের সাথে বা স্রোতের সাথে আলফা কোণে রওনা দিচ্ছে। কত কোণে? আলফা কোণে রওনা দিচ্ছে।
ভি বেগ নিয়ে তাহলে আমাকে বলো তো আমার যেই নৌকাটা সেটা কি আসলে এই বরাবর চলবে? আমার যেই নৌকাটা সেটা কি আসলেও এই বরাবর চলবে না? কিন্তু সে কিন্তু এই বরাবর চলবে না, এটা তো নৌকার বেগ, এটা স্রোতের বেগ। এই দুজনের লব্ধি বরাবর যাবে, এই দুজনের কি লব্ধি বরাবর যাবে। তো এই দুজনের লব্ধিটা ধরো এটা, তাহলে নৌকাটা বলো তো এই বরাবর যাবে এবং ঠিক ওই মাথায় ওই বিন্দুতে গিয়ে পৌঁছাবে না? আমাকে বলো আমাদের নৌকাটা নৌকার বেগ বরাবরও যাবে না, স্রোতের বেগ বরাবরও যাবে না, যাবে হচ্ছে তাদের লব্ধি বরাবর। তাদের লব্ধিটাকে আমরা ধরলাম হচ্ছে ডাব্লিউ, তাদের লব্ধিটাকে কি ধরলাম? ডাব্লিউ। ওকে, এবং আমাদের নৌকাটা কিন্তু এই পারে এখানে গিয়ে পৌঁছাবে, তাই না? এখানে গিয়ে পৌঁছাবে, তাই তো? এটা ছিল তার যাত্রা বিন্দু, সে যাত্রা বিন্দু থেকে এই ডিস্টেন্সটায় গিয়ে পৌঁছেছে। ওকে, চলো এবার আমরা বিভিন্ন জিনিস করি। আমাকে বলতে পারবা যে লব্ধি বেগ তার মান কত? √((u² + v² + 2uv cos আলফা। তার দিকটা বলতে পারবা? লব্ধি বেগের দিক সামান্তরিক সূত্র, তাই না? যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, নিচে u + v cos আলফা v sin আলফা। ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে বলতে পারবা লব্ধি বেগের x অক্ষ বরাবর উপাংশ কত? লব্ধি বেগের x অক্ষ বরাবর উপাংশ কত? আমাকে সবাই বলো, এখান থেকে সবাই। আমরা নদী নৌকার জেনারেল কেসটা দেখতেছি। কি দেখতেছি? নদী নৌকার জেনারেল কেস, অর্থাৎ যে কোনো ক্ষেত্রে তুমি যেই কোণেই রওনা দাও না কেন আমাদের কি কি ফর্মুলা সেটা আমরা দেখতেছি। এরপরে আমরা আরো দুইটা স্পেশাল কেস দেখব। আচ্ছা, আমাদের যে নৌকাটা তার পার বরাবর লব্ধি বেগের উপাংশ, অর্থাৎ পার বরাবর সবগুলা বেগের উপাংশ কত? পার বরাবর সবগুলা বেগের উপাংশ কত? অর্থাৎ পার বরাবর লব্ধি বেগের উপাংশ সেটা কত? u + v cos আলফা, u + v cos আলফা, তাই না? আমাকে সবাই বলো। আচ্ছা, ঠিক আছে। আর প্রস্থ বরাবর লব্ধি বেগের উপাংশ কত? v sin আলফা, v sin আলফা, তাই না? এখন আমরা একটা মজার ফর্মুলা দেখব, সবাই মনোযোগ দিবা। s = vt, s = vt বলতে পারবা? এখানে s কিন্তু একটা ভেক্টর, v ও ভেক্টর, t স্কেলার, তাহলে s আর v এর দিক একই হওয়া লাগবে, তাই না? তাহলে s টাকে তুমি যদি সরণ বলো, v হচ্ছে সরণের দিকে বেগের উপাংশ, বুঝছো? সরণের দিকে বেগের উপাংশ। ব্যাপারটা এরকম, এই ধরো একটা বেগ v, ঠিক আছে? দুইটা অক্ষ আমি চিন্তা করলাম, এই হচ্ছে কি আমাদের x অক্ষ, এই হচ্ছে কি আমাদের x অক্ষ, বুঝছো? আর এই হচ্ছে কি আমাদের y অক্ষ। সবাই তোমরা কি বুঝছো? এইটা হচ্ছে ধরো আমাদের w, এইটা ধরো আলফা। আমি তোমাকে বললাম একটা কণা সে টি সময় এখান থেকে এতটুকু গেছে, টি সময়ে যে এই কণাটা তার বেগ হচ্ছে w, টি সময়ে x অক্ষ বরাবর সরণ কতটুকু? এই যে এই সরণটা কতটুকু আমি তোমাকে বের করতে বললাম। এই সরণটা কতটুকু? সরণ এই বরাবর বেগের উপাংশ কত? w cos আলফা। তাহলে এই বরাবর টি সময়ে সরণ কতটুকু? এই বরাবর টি সময়ে সরণ, সেটাকে যদি আমরা x ধরি, এতটুকু এই সরণটা, এই বরাবর বেগের উপাংশ w cos আলফা ইনটু সময়। আমি যদি বলি একই সময়ে উলম্ব বরাবর সরণ কতটুকু, সেটাকে যদি আমরা y দিয়ে চিন্তা করি, উলম্ব বরাবর বেগের উপাংশ y sin আলফা ইনটু t। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি তোমাকে তার মানে s = vt, এটা হচ্ছে সমবেগের ফর্মুলা। s কি? সরণ। v কি? ওই সরণের দিকে বেগের উপাংশ। t হচ্ছে সময়। ক্লিয়ার? আচ্ছা, দেখো এবার আমি তোমাকে জিজ্ঞেস করলাম নদী পার হতে কি সময় লাগবে। তাহলে নদী পার হলে উলম্ব সরণ কত? d না? আমাকে বলো উলম্ব সরণ d সমান
উলম্ব বরাবর বেগের উপাংশ, উলম্ব বরাবর বেগের উপাংশ ভি সাইন আলফা ইন্টু সময়। তাহলে এই সময়টা কি, নদী পার হতে যেই সময়, তাহলে নদী পার হতে সময় ইকুয়ালস টু প্রস্থ বাই প্রস্থ বরাবর বেগের উপাংশ, প্রস্থ বাই প্রস্থ বরাবর বেগের উপাংশ, প্রস্থ বাই প্রস্থ বরাবর বেগের উপাংশ। আমি কি বুঝাইতে পারলাম তোমাদেরকে? আচ্ছা, তারপর আমি তোমাকে বললাম উলম্ব সরণ তো বের করে ফেলছি। এই যে নৌকা বাবাজি এখান থেকে যে এখানে গেল, তার উলম্ব সরণ কত? ডি না? তার উলম্ব সরণ কত? ডি। তাই তো এইটা হচ্ছে কি আমাদের উলম্ব সরণ বা ডি। আনুভূমিক সরণ কত আমাকে বলো তো? আনুভূমিক সরণ বা এক্স যদি চিন্তা করো ইকুয়ালস টু আনুভূমিক বরাবর বেগের উপাংশ ইন্টু কতটুকু সময় লাগছে, কতক্ষণ সময় লাগছে, টি। আনুভূমিক বরাবর বেগের উপাংশ কত? ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি। ইউ প্লাস ভি কজ আলফা, টি এর ভ্যালু কত আমাকে বলো তো? ডি বাই ভি সাইন আলফা। সবাই বুঝতে পারলাম? আমাকে বলো তো সবাই কি বুঝতে পারলা? এটা কি আনুভূমিক বরাবর সরণ, আনুভূমিক বরাবর টি সময়ে। কেন টি সময়ে? কারণ আমাদের নদীটা পার হতে যেই সময়টা লাগবে ততক্ষণই তো নৌকাটা চলবে। তাহলে ততক্ষণে নৌকাটা আনুভূমিক বরাবর কতটুকু যাবে? সময় ইন্টু আনুভূমিক বরাবর বেগের উপাংশ। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, এখন আমি তোমাকে আরেকটা জিনিস বের করতে বলতে পারি, সেটা হচ্ছে নৌকাটার অ্যাকচুয়াল সরণ কতটুকু হয়েছে। নৌকাটার অ্যাকচুয়াল সরণ কি আসলে এতটুকু না? বলো তো, নৌকাটার অ্যাকচুয়াল সরণ সেটা কতটুকু? এই দিক বরাবর বেগের উপাংশ ইন্টু সময় নদী পার হতে যেই সময়, এই দিক বরাবর বেগের উপাংশ, এই দিক বরাবর তো লব্ধি বেগী, এই দিক বরাবর লব্ধি বেগী, তাহলে এই দিক বরাবর বেগের উপাংশ কত? ডাব্লিউ। আর সময়, নদী পার হতে কি সময় লাগছে এটা। ঠিক আছে, এভাবেও করতে পারো। বা তুমি কিন্তু আনুভূমিক সরণ জানো, আনুভূমিক সরণ কত? এক্স। উলম্ব সরণ কত? ডি। তাই না? এটা আর এটা পিথাগোরাস অ্যাপ্লাই করলেই কি এই অ্যাকচুয়াল সরণ বা নৌকাটার অ্যাকচুয়াল সরণ চলে আসবে। সেটা কত? রুট ওভার অফ, আমাকে বলো তো, মনোযোগ দাও, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। সবাই কি ক্লিয়ার? এটা হচ্ছে জেনারেল কেস। যে কোনো কেসের ক্ষেত্রে নদী নৌকার অঙ্কে এই ফর্মুলা দিয়ে করে ফেলতে পারবা। কি বের করতে বলে? নদী পার হতে সময়, খুব ইম্পর্টেন্ট, নদী পার হতে সময়। তারপর আনুভূমিক বরাবর সরণ, উলম্ব সরণ তো দেওয়াই থাকে। তারপর অ্যাকচুয়াল সরণ। ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে এটা জেনারেল কেসে গেল। এরপরের কেসটা হচ্ছে আমাদের সর্বনিম্ন সময়ে নদী পার হতে কি করা লাগবে। হ্যাঁ, আমাদের পরের কেসটা কি? সর্বনিম্ন সময়ে, অর্থাৎ টি মিনিমাম, সর্বনিম্ন সময়ে যদি নদী পার হতে চাও। আচ্ছা, নদী পার হতে সময় কি এটা না? টি ইকুয়ালস টু ডি বাই ভি সাইন আলফা। আমাকে বলো, নদী পার হতে বেগের কোন উপাংশটা অ্যাকচুয়ালি কাজ করে? আমাকে বলো তো। নদী পার হতে স্রোতের কিন্তু কোনো ভূমিকা নাই, কারণ নদীর পার বরাবর স্রোতের উপাংশ 0। নদী পার হতে এই ভি এরই খালি ভূমিকা আছে। তাহলে এই ভি পুরাটাই যদি এই বরাবর হয়ে যায়, তাহলে কি সে সবচেয়ে তাড়াতাড়ি নদী পার হবে। এখান থেকেও দেখে বোঝা যায় এটা কি নদী পার হতে সময়। নদীর প্রস্থ তো চেঞ্জ হবে না, নৌকার বেগও চেঞ্জ হবে না, চেঞ্জ করতে পারবে আলফা। অর্থাৎ তুমি যদি সর্বনিম্ন সময়ে নদী পার হইতে চাও, সেক্ষেত্রে তোমাকে কি সোজাসুজি রওনা দিতে হবে। কেমনে রওনা দিতে হবে আমাকে বলো, সবাই বলো, কেমনে রওনা দিতে হবে? সোজাসুজি রওনা দিতে হবে, সোজাসুজি রওনা দিতে হবে। অর্থাৎ আলফার ভ্যালু হয়ে যাবে 90 ডিগ্রি, অর্থাৎ আমাদের আলফার ভ্যালু হয়ে যাবে 90 ডিগ্রি। হ্যাঁ, তার মানে এক্ষেত্রে আলফা ইকুয়ালস টু 90। তাহলে ফর্মুলাগুলা কি দাঁড়ায় আমাকে বলো তো সবাই। আমাদের যে লব্ধি সেটা হবে রুট ওভার অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। লব্ধির যেই দিক ট্যান থিটা সমান ভি বাই ইউ। ঠিক আছে, উলম্ব বরাবর দেখো, আনুভূমিক বরাবর বেগের উপাংশ ইউ, ভি এর কিন্তু কোনো উপাংশ নাই, ভি কস 90 0।
উলম্ব বরাবর উপাংশ sin 91, বুঝতে পারছো সবাই সবাই? তাহলে নদী পার হতে যেই সময়টা লাগবে সেটা কি t/v sin আলফা না? sin আলফা তো কত 1, তাহলে t/v d/v, কারণ এখানে নৌকার বেগ পুরাটাই কি উলম্ব বরাবর কাজ করবে, নৌকার বেগ পুরাটাই উলম্ব বরাবর কাজ করবে। আমি কি বুঝাইতে পারলাম? এবার এখান থেকে আমাকে বলো উলম্ব সরণ তো জানো, আনুভূমিক সরণ কি হবে? আনুভূমিক বরাবর বেগের উপাংশ, আনুভূমিক বরাবর কোন বেগ আছে? এই যে এই সরণটা x, আনুভূমিক বরাবর শুধুমাত্র u আছে, তাই না? তাহলে u ইনটু t, ডান। বুঝছো? ক্লিয়ার সবাই? সবাই সবাই তাই না? আচ্ছা, এইবার আমাদের পরের কেস আমরা দেখব। এইবার হচ্ছে সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে চাও। কেমনে চাও? সর্বনিম্ন দূরত্বে, বুঝছো? অর্থাৎ এসটা মিনিমাম, সর্বনিম্ন দূরত্বে তুমি নদী পার হতে চাও। আচ্ছা, নদীটা কোন দিকে পার হয় আমাকে বলতে পারবা? নৌকাটা আসলে নদী পার কোন দিকে হয়? নৌকাটা আসলে নদী পার কোন দিকে হয়? লব্ধি বেগের দিকে, তাই না? আমাকে সবাই বলো, নৌকাটা আসলে নদী পার কোন দিকে হয়? লব্ধি বেগের দিকে, তাই তো? তাই না? তো আমি যদি সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে চাই তাহলে আমাদের লব্ধি বেগটা কোন দিকে থাকা লাগবে আমাকে বলো তো? আমাদের যে লব্ধি বেগটা, এই যে এই বরাবর লব্ধিটা থাকা লাগবে না? এই হচ্ছে আমাদের লব্ধি, আমাদের লব্ধিটাই কি এই বরাবর থাকা লাগবে, তাই তো? তাহলে আমাকে বলো তো, এটা হচ্ছে নৌকার বেগ, স্রোতের বেগ, নৌকার বেগ কোন দিকে থাকবে? ডেফিনেটলি এই দিকে কোথাও থাকবে, হ্যাঁ তাই না? তোমার স্রোতটা কি ওকে টেনে এই সোজা বরাবর নিয়ে আসবে, তাহলে এইটা ধরো আলফা। আচ্ছা, বুঝতে পারলাম সবাই? সবাই বুঝতে পারলাম? আচ্ছা, এখন আমরা একটু লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করব। এখানে কি বের করতে বলে জানো? কোন বরাবর রওনা দিলে তুমি সোজাসুজি পৌঁছাবা, বা কোন বরাবর রওনা দিলে, মানে আলফার ভ্যালুটা বের করতে বলে, কোন বরাবর রওনা দিলে তুমি সর্বনিম্ন দূরত্বে নদীটা পার হবে, কোন বরাবর রওনা দিলে সর্বনিম্ন দূরত্বে নদী পার হবে। আচ্ছা, লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ কত আমাকে বলো তো? লব্ধি, এই যে লব্ধি বেগ তার এক্স অক্ষ বরাবর উপাংশ কত? 0 না? লম্বাংশ উপপাদ্য, যে এক্স অক্ষ বরাবর লব্ধির উপাংশ ইকুয়ালস টু এক্স অক্ষ বরাবর এটার উপাংশ ইউ প্লাস এক্স অক্ষ বরাবর, এটা তো ইউ লিখলাম কেন রে, এটা তো ভি, এক্স অক্ষ বরাবর নৌকার উপাংশ, তাই না? আমাকে সবাই বলো, ইউ প্লাস ভি কজ আলফা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? কজ আলফা সমান মাইনাস ইউ বাই ভি, বুঝতে পারছো? তাহলে আলফা সমান, এখান থেকে তুমি আলফার ভ্যালু বের করতে পারবা না? কজ আলফা সমান মাইনাস ছোটটা বাই বড়টা, মাইনাস ছোটটা বাই বড়টা, ঠিক আছে? মাইনাস ছোটটা বাই বড়টা, যেহেতু নেগেটিভ, ইউভি কিন্তু নেগেটিভ হয় না, ইউভি তো মান, তার মানে অবশ্যই স্থূলকোণে রওনা দিতে হবে, অবশ্যই কি স্থূলকোণে রওনা দিতে হবে। এবং আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, যেহেতু কজ আলফা, আলফার ভ্যালু বের করবা, ইউ এর ভ্যালু কিন্তু ভি এর থেকে ছোট হওয়া লাগবে, অর্থাৎ ভি বড় হওয়া লাগবে। সোজাসুজি যদি পার হইতে চাও, নৌকার বেগ অবশ্যই, সোজাসুজি পার হওয়ার জন্য নৌকার বেগ অবশ্যই স্রোতের বেগের থেকে বেশি হওয়া লাগবে, নাহলে আর যাই হোক সোজাসুজি পার হইতে পারবা না। পার হইতে পারবা, সোজাসুজি না। হ্যাঁ, এই বেচারার থেকে বেশি হওয়া লাগবে, কমন সেন্স। কারণ লব্ধি তো এটার কাছে 90 ডিগ্রি না, ওই যে দেখছিলাম না গত চ্যাপ্টারে, লব্ধি ক্ষুদ্রতম বলের উপরে লম্ব হয়, তাহলে এটা ক্ষুদ্রতম। ক্লিয়ার? তাহলে এখান থেকে তুমি লব্ধি বেগটা বাইর করবা, পারবা? লব্ধি বেগ বাইর করবা কি? সামান্তরিক সূত্র, জাস্ট কজ আলফার ভ্যালু এটা বসাবা, দেখবা যেটা আসে রুট ওভার অফ বড়টার স্কয়ার মাইনাস ছোটটার স্কয়ার, রুট ওভার অফ বড়টার স্কয়ার মাইনাস ছোটটার স্কয়ার। বুঝাইতে পারলাম? রুট ওভার অফ বড়টার স্কয়ার মাইনাস ছোটটার স্কয়ার। তাহলে এক্স অক্ষ বরাবর এটার উপাংশ কত? 0। ওয়াই অক্ষ বরাবর লব্ধি বেগ কি আছে? ডব্লিউ নিজেই, তাই না? সেটা কত? রুট ওভার অফ ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। তাহলে এবার নদী পার হতে কি সময়, নদী পার হতে যেই সময়টা লাগবে সেটা কত বলো তো? নদী পার হতে যেই সময়টা, সরণ, দেখো এই বরাবর সরণ কত? ডি। এই বরাবর বেগের উপাংশ কি? ডব্লিউ নিজেই না? এই বরাবর বেগের উপাংশ কি? ডব্লিউ নিজেই তো, তাই তো? তাহলে রুট ওভার অফ বড়টার স্কয়ার মাইনাস ছোটটার স্কয়ার। ওয়াই অক্ষ বরাবর সরণ ডি, এক্স অক্ষ বরাবর সরণ কত? 0, কারণ ও যে মাথার থেকে গেছে ওই মাথায় গিয়েই পৌঁছাইছে,
তাই না? তাহলে তার মোট সরণ সেটাও কত? প্রস্থের সমান। তুমি কি সব ক্লিয়ারলি বুঝছো? একবার ক্লিয়ারলি বুঝে ফেলে না, সেখানে মুখস্থের কিছু থাকে না। একবার তুমি যখন ক্লিয়ারলি বুঝে যাবা, সেখানে মুখস্থের কিছু থাকে না। WX 0 কিভাবে? x অক্ষ বরাবর লব্ধি বেগের উপাংশ কত বলো তো? এটা তো 90। W cos 90 0। সবাই তোমরা কি বুঝছো? সবাই সবাই আমাকে বলো তো, তোমরা কি বুঝছো? মোটামুটি ক্লিয়ার? নদী নৌকা নিয়ে অনেকগুলো অঙ্ক আছে, অনেকগুলো অঙ্ক আছে। চলো আমরা একটু সামারিগুলা লিখে ফেলি, সামারিগুলা লিখে ফেলি। একটা ছকের মধ্যে আমি তোমাদের সব সামারি লিখে দিব। আচ্ছা, তাহলে এটা ধরো ইউ ভি, ইউ ভি, ইউ ভি। প্রথমটা হচ্ছে সাধারণ ক্ষেত্রে। বলো তো সাধারণ ক্ষেত্রে আমরা লব্ধি কি বাইর করছি? সাধারণ ক্ষেত্রে আমরা লব্ধি কি বাইর করছি? W সমান লব্ধি বেগ, অর্থাৎ নৌকার বেগটা আসলে কি হবে? ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টুয়াইস ইউভি কস আলফা। নদী পার হতে কি সময় লাগবে বলো তো? নদী পার হতে সময় ইকুয়ালস টু সরণ। নদী পার হতে উলম্ব বরাবর সরণ কতটুকু হবে? উলম্ব বরাবর সরণ হবে ডি। উলম্ব বরাবর বেগের উপাংশ কি হবে? ভি সাইন আলফা, ভি সাইন আলফা। ঠিক আছে? আনুভূমিক সরণ, অর্থাৎ নদী পার হইতে হইতে তুমি এক্স অক্ষ বরাবর কতটুকু গেছো? এক্স অক্ষ বরাবর বেগের আনুভূমিক উপাংশ ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি। টি এর ভ্যালুটা এখান থেকে বসাই দিবা। ঠিক আছে? ক্লিয়ার? সবাই বুঝছো? ক্লিয়ার? চলো পরেরটা। সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে আমাদের আলফার ভ্যালুটা কত? 90। এটা মাথায় রাখবা। তাহলে এক্ষেত্রে আমাদের লব্ধি কত? রুট ওভার অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। ঠিক আছে? তারপর নদী পার হতে কি সময় লাগবে? টি মিনিমাম, সর্বনিম্ন সময়, ডি বাই ভি। এক্স অক্ষ বরাবর আনুভূমিক সরণ কত আমাকে বলো তো? এক্স সমান এক্স অক্ষ বরাবর বেগের উপাংশ কত? ইউ, ভি কিন্তু নাই, ইন্টু টি মিনিমাম। ঠিক আছে? এই ক্ষেত্রে আমাদের লব্ধি বেগ কত আমরা বাইর করছিলাম না? এক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কজ আলফা। এখানে সাধারণত বের করতে দেয় কত কোণে রওনা দিলে তুমি সর্বনিম্ন দূরত্বে বা সোজাসুজি যাবা। কজ আলফা সমান মাইনাস ছোটটা বাই বড়টা। এখানে আমাদের লব্ধি বেগ কত? রুট ওভার অফ বড়টার স্কোয়ার মাইনাস ছোটটার স্কোয়ার। ঠিক আছে? সময় কতটুকু লাগবে আমাকে বলো? প্রস্থ বরাবর সরণ ডি, প্রস্থ বরাবর বেগের উপাংশ কত? লব্ধি বেগ নিজেই, তাই না? আর কি লাগবে? এক্স অক্ষ বরাবর সরণ, এক্স অক্ষ বরাবর সরণ কত? 0। এই হচ্ছে সামারি। এটা মুখস্থ রাখলে বা এই ছকটা তোমার মাথায় একবার ঢুকে গেলে নদী নৌকার কোনো অঙ্কে তোমাকে কেউ আটকাইতে পারবে না। তোমরা সবাই কি বুঝছো? জাস্ট একটা স্ন্যাপশট, মাথায় স্ন্যাপশট নাও, ফোনে না। একটা স্ন্যাপশট নিয়ে নাও, তাহলেই হবে, তাহলেই হবে। x ইকুয়ালস টু 0 বুঝো নাই? মানে তুমি যদি সোজাসুজি পার হও, x এর পরিচয়টা কি ছিল? আনুভূমিক বরাবর সরণ। x এর পরিচয়টা কি ছিল? আনুভূমিক সরণ। আনুভূমিক সরণ কি জানো? দেখাইতেছে, এই যে আনুভূমিক সরণ হচ্ছে এটা। তোমার আনুভূমিক বরাবর সরণ কতটুকু হয়েছে? তুমি যদি এখান থেকে ঠিক এখানে গিয়ে পৌঁছাও, আনুভূমিক কোনো সরণ নাই কিন্তু। এই যেটা, যেই মাথা থেকে রওনা দিছো তার বিপরীত বিন্দু থেকে কতটুকু দূরে গিয়ে পৌঁছেছো। তুমি যদি সোজাসুজি নৌকা পারাপার হও, তাহলে আনুভূমিক বরাবর সরণ তো নাই। ক্লিয়ার? বুঝছো? ইউটি না, ইউটি না, এই যে দেখো আনুভূমিক বরাবর বেগের উপাংশ কত? আনুভূমিক বরাবর খালি এটা, এটারও তো উপাংশ আছে, এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। আনুভূমিক বরাবর লব্ধি বেগের উপাংশ, এই যে এইটার উপাংশ। যাদের কনফিউশন ছিল, চলো আমরা একটা অঙ্ক করি। কি বলছে দেখো তো। নদীতে স্রোতের বেগ 6, নৌকার বেগ 12, নদীর প্রস্থ 10 কিলোমিটার। সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে কোন দিকে চলমান করবে? আচ্ছা, সর্বনিম্ন দূরত্ব কত বলো তো? ডি মিনিমাম বা এস মিনিমাম, সর্বনিম্ন দূরত্ব কত সেটা? নৌকার প্রস্থ বা 10 কিলোমিটার।
সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে কোন দিকে চালাবে? তাহলে কজ আলফা সমান মাইনাস ছোটটা বাই বড়টা, হ্যাঁ, স্রোতের বেগ বাই নৌকার বেগ। তাহলে আলফার ভ্যালু কত? 120 মাইনাস হাফ। কজ আলফা 100 মাইনাস হাফ হলে আলফা কত? 120। এক্ষেত্রে কত সময় লাগবে সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে? সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে কত সময় লাগবে বলো তো? আমরা ফর্মুলা পড়ছি না, ডি বাই রুট ওভার অফ বড়টা স্কয়ার মাইনাস ছোটটা স্কয়ার, ডি বাই ডাব্লিউ। ডি কত? ডি কত আমাকে বলো তো? 10 বাই রুট ওভার অফ 12 স্কয়ার মাইনাস 6 স্কয়ার। এত ঘন্টা সময় লাগবে, এত ঘন্টা সময় লাগবে। সর্বনিম্ন সময়ে নদী পার হতে কোন দিকে চালাবে? সেক্ষেত্রে আলফা কত? সর্বনিম্ন সময়ে যদি যাইতে চাও 90 ডিগ্রি, 90 ডিগ্রি। এক্ষেত্রে পথের দৈর্ঘ্য, এটাই পরে যাইতেছি। সর্বনিম্ন সময়ে তুমি নদী পারাপার হইতে চাচ্ছ, সেক্ষেত্রে কত সময় লাগবে আমাকে বলো তো? টি মিনিমাম কি আমাকে বলো তো? সরণ কি? প্রস্থটা ডি ডিভাইডেড বাই ওই সরণ বরাবর বেগের উপাংশ কত? ভি। তাহলে কত আমাকে বলো তো? 10 ডিভাইডেড বাই 12 আওয়ার। আচ্ছা, পথের দৈর্ঘ্য মানে কি বলতো? তার মোট সরণ, বুঝছো? পথের দৈর্ঘ্য মানে মোট সরণ। এই যে এতটুকু এটা কি পথের দৈর্ঘ্য, ঠিক আছে? উলম্ব সরণ জানো, আনুভূমিক সরণটা বের করবা। আমাকে বলো আনুভূমিক সরণ কত? যে টি নাম্বারটা করতেছি, আমাদের আনুভূমিক সরণ ইকুয়ালস টু, তুমি সোজাসুজি রওনা দিচ্ছ, তাহলে আনুভূমিক বরাবর বেগের কোন উপাংশটা থাকবে আমাকে বলো তো? জাস্ট স্রোতেরটা থাকবে না? ইউ ইন্টু টি মিনিমাম। ইউ কত আমাকে বলো? 6 ইন্টু 10 বাই 12 এত কিলোমিটার, ঠিক আছে? তাহলে পথের দৈর্ঘ্য বা এস, সেটা কি? এটা কি আমাদের আনুভূমিক সরণ। উলম্ব সরণ কত? 10। তাহলে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 10 স্কোয়ার কিলোমিটার। পথের দৈর্ঘ্য এক্স তো বের হবেই এখান থেকে, সেই ভ্যালুটা এখানে বসাই দিবা। পথের দৈর্ঘ্য তার মানে তার মোট সরণটা আমাকে বের করতে বলছে। সবাই ক্লিয়ার হইছো? একটা অঙ্কে আমরা সবকিছু ক্লিয়ার করে দিলাম। একটার মাধ্যমে আমরা সবকিছু ক্লিয়ার করে দিলাম। চলো পরেরটাই যাই। ওই ছকটা জাস্ট মাথায় ঢুকে নিলেই ডান। এক্স হচ্ছে আনুভূমিক সরণ কি? আনুভূমিক বরাবর বেগের উপাংশ, সবগুলা বেগের উপাংশ, অথবা বলতে পারো লব্ধি বেগের উপাংশ ইন্টু সময়, ঠিক আছে? তুমি যখন দেখো তো সোজাসুজি রওনা দিবা, তখন আনুভূমিক বরাবর বেগের উপাংশ কত, মানে লব্ধি বেগের উপাংশ কত? জাস্ট এটাই না, এটার উপাংশ কিন্তু 0 হওয়া উচিত। এটা প্লাস এটার উপাংশ তো 0, তাহলে ইউ ইন্টু সময় কত? টি। তুমি যখন এইদিকে যাবা তখন আনুভূমিক বরাবর উপাংশ কত? ইউ না, এই ভি এর কজ আলফাও আছে। ভি এর কজ আলফা নেগেটিভ কিন্তু, বা তুমি কি করতে পারো? লব্ধির উপাংশটা নিতে পারো। লব্ধি যেহেতু এই বরাবর আছে, এই বরাবর লব্ধির উপাংশ 0, তাহলে ওই দুটা নিয়ে টেনশন করা লাগতেছে না, ঠিক আছে? 1.5 কিলোমিটার প্রশস্ত নদীতে 5 কিলোমিটার পার আওয়ার স্রোত আছে। একজন সাঁতারু কত ডিগ্রি কোণে 6 কিলোমিটার আওয়ার বেগে সাঁতার কাটলে ন্যূনতম সময়ে নদী পারাপার দিবে? ন্যূনতম সময়ে বি লিখতেছো তোমরা? ন্যূনতম সময়ে নদী পারাপার হইতে সোজাসুজি রওনা দিবে, আর কিচ্ছু না। এটা ঠোঁটস্থ 90 ডিগ্রি। স্রোত না থাকলে একটা ছেলে 5 মিনিটে সাঁতার কেটে সোজাসুজি 80 মিটার প্রশস্ত একটা খাল পার হতে পারে। স্রোত না থাকলে, তাহলে বলতে পারবা ওই সাঁতারুর বেগটা কত? ওই ছেলের সাঁতারের বেগ কত? স্রোত না থাকলে মানে কোনো স্রোত নাই, একটা ছেলে 5 মিনিটে সাঁতার কেটে একটা সোজাসুজি 80 মিটার প্রশস্ত খাল পার হতে পারে। তাহলে স্রোত না থাকলে তার বেগ কত আমাকে বলো তো? 20 মিটার পার মিনিট। স্রোত থাকলে দ্বিগুণ সময় লাগে, তাহলে এটা বলো তো? স্রোত থাকলে দ্বিগুণ সময় লাগে সোজাসুজি পার হইতে, বুঝিও সোজাসুজি পার হইতে। তাহলে সোজাসুজি পার হইতে, তাই না? আমাকে বলো তো 80/10
দ্বিগুণ সময় লাগে। আমি কি ভুল লিখলাম? ভুল লিখলাম, 516 হয়, তাই না? 16 মিটার পার মিনিট, 16। আচ্ছা, এবার দেখো স্রোত যদি থাকে তাহলে তার সোজাসুজি পার হতে সময় লাগে এত। এটা কত? 8 মিটার পার মিনিট। আমাকে বলবা এই বেগটা আসলে কার বেগ? এই বেগটা আসলে কার বেগ? স্রোত থাকলে সোজাসুজি পার হইতে, স্রোত থাকলে সোজাসুজি পার হইতে এত সময় লাগে। সোজাসুজি এটাও দেওয়া আছে, এটা আসলে লব্ধি, তাই না? সোজাসুজি দূরত্বটা দেওয়া আছে, সোজাসুজি সময় তো সেম, তাহলে সোজাসুজি সে কিন্তু পার হইতেছে, তাহলে এটা কি আসলে লব্ধিটা চাইছে কি? স্রোতের বেগ। তাহলে লব্ধি সমান, আমাকে বলো তো, √, বড়টার স্কোয়ার মাইনাস ছোটটার স্কোয়ার। তুমি যদি বর্গ করে দাও, এইটা স্কোয়ার সমান ওদিকে হয় 16 স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ঠিক আছে, তাহলে ইউ স্কোয়ার সমান 16 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার। এটা ক্যালকুলেট করে যেটা আসবে সেটাই আনসার। বুঝতে পারছো তোমরা সবাই? 16 স্কোয়ার থেকে 8 স্কোয়ার যদি বাদ দাও, 16 স্কোয়ার কত একটু বের করে দেখতে পারো। 16.5 তো জীবনেও হবে না, 15 হবে না, 15-16 খুব কাছাকাছি। 16 স্কোয়ার থেকে 8 স্কোয়ার বাদ দিলে হয় এটা হওয়ার কথা, নাহলে এটা হওয়ার কথা। দেখো যেটা হয়, বুঝছো? 8 কিভাবে হলো? দেখো সে পার হইতেছে সোজাসুজি, একজন সাঁতারু, সে 5 মিনিট সাঁতার কেটে সোজাসুজি 80 মিটার প্রশস্ত একটা খাল পার হতে পারে স্রোত না থাকলে। তাহলে প্রস্থ 80, সময় লাগে এত। এখন স্রোত থাকলেও সে সোজাসুজি পার হচ্ছে, স্রোত থাকলে সে যদি সোজাসুজি পার হয় তাহলে তার লব্ধি বেগটা সোজাসুজি ছিল, তাহলে লব্ধি বেগটা আমি বের করলাম। কারণ এই বেগ আর এই সরণ একই দিকে হওয়া লাগবে, s = vt, সেখান থেকেই তো এটা আসছে, s আর v এর দিক একই দিকে। তাহলে এটা কি সরণ, সোজাসুজি সরণ, তাহলে সোজাসুজি বেগটা কি? লব্ধি বেগ, সোজাসুজি পারাপারের ক্ষেত্রে। জাস্ট একটু মাথায় রাখো, ঠিক আছে? ডান, ক্লিয়ার? বা তুমি এটা এমনি করছো, তুমি সরাসরি ফর্মুলাও করতে পারো, এই ভংচং না করে তুমি সরাসরি ফর্মুলাই যেভাবে করতে পারো। সোজাসুজি পারাপারের ক্ষেত্রে t সমান d/√v² মাইনাস ইউ স্কোয়ার। যখন বেগ থাকবে সোজাসুজি পারাপারের ক্ষেত্রে, আমি এটা কত পাইছি? 10, তাই না? এটা কত? 80, নিচে √v² মাইনাস ইউ স্কোয়ার। জাস্ট এটা ক্যালকুলেট করে দাও। √v² মাইনাস ইউ স্কোয়ার, √16 স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান 10/, এখান থেকে তুমি বের করে ফেললে, ঠিক আছে? তারপর এটা দেখো কি বলছে, স্রোতের বেগের দ্বিগুণ বেগে স্রোতের সাথে কত ডিগ্রি কোণে সাঁতার কাটলে প্রবাহমান একটা নদীতে সোজাসুজি পারাপার সম্ভব। তাহলে সোজাসুজি পারাপারের ক্ষেত্রে cos আলফা সমান মাইনাস স্রোতের বেগ বাই নৌকার বেগ, তাই না? cos আলফার ভ্যালু কত? -½ তাহলে আলফার ভ্যালু কত হয়? 120। আলফার ভ্যালু কত হয়? 120। ক্লিয়ার? চলো, নদীর স্রোতের বেগ 3 কিলোমিটার/আওয়ার, নৌকার বেগ কত হলে নৌকাটা 4 কিলোমিটার/আওয়ার বেগে সোজা পথে পাড়ি দিবে? তাহলে এটা কি লব্ধি বেগ না? আমাকে বলো, নদীর স্রোতের বেগ, নৌকার বেগ কত হলে নৌকাটা 4 কিলোমিটার/আওয়ার বেগে সোজা রওনা দিচ্ছে? এটা তো লব্ধি বেগটা দেওয়া আছে, তাই না? আমরা লব্ধি বেগ সমান কি জানি দেখছি? √, নৌকার বেগটা ধরে নেই কত? v, √, নৌকার বেগ, হ্যাঁ, মাইনাস স্রোতের বেগ, তাই তো? তাহলে w কত? 4 স্কোয়ার সমান v² মাইনাস 3 স্কোয়ার। তাহলে v এর ভ্যালু কত? 5 না? কিলোমিটার/আওয়ার, 5 কিলোমিটার/আওয়ার। ডান, চলো পরেরটাই যাই। একজন সাঁতারু স্রোতের বেগের √2 গুণ বেগে সাঁতরিয়ে একটা নদী সোজাসুজি পার হতে পারে, স্রোতের সাথে কত কোণে রওনা দিলে সে সফল হবে? cos আলফা = মাইনাস স্রোতের বেগ বাই ওর নিজের বেগ কত? √2u, নৌকার বেগের জায়গায় ওর নিজের বেগ। এটা কত হয়? 135। আমাদের আলফার ভ্যালু কত? 135, 135। ক্লিয়ার? চলো পরেরটাই যাই। একখানা নৌকা
কোন নদীর স্রোতের সাথে সমকোণে যাত্রা শুরু করে যাত্রাবিন্দু হতে নদী বরাবর 1.5 কিলোমিটার দূরে অপর পারে পৌঁছালো। নৌকার বেগ স্রোতের বেগের দ্বিগুণ হলে নদীর প্রস্থ কত? দেখো কি বলছে, একখানা নৌকা কোন নদীর স্রোতের সাথে সমকোণে যাত্রা শুরু করছে, সোজাসুজি যাত্রা শুরু করছে, যাত্রাবিন্দু হতে নদী বরাবর 1.5 কিলোমিটার দূরে অপর পারে পৌঁছালো। তুমি কি বের করতে পারবা? আমাকে বলো তো। এখানে একটা আছে, যাত্রাবিন্দু হতে নদী বরাবর 1.5 কিলোমিটার দূরে অপর পারে পৌঁছালো। তার মানে কাহিনী কি বুঝছো? এই 1.5 কিলোটা আসলে আনুভূমিক সরণ। হ্যাঁ, যাত্রাবিন্দু হতে নদী বরাবর বলছে, নদী বরাবর বলতে নদীর পার বরাবর, ঠিক আছে? এই যে এখান থেকে শুরু করছে, আমাদের যাত্রাবিন্দুটা কোনটা আগে বলো তো? এটাই তো, সেখান থেকে নদী বরাবর 1.5 কিলোমিটার গিয়ে পৌঁছাইছে। তাহলে এই ডিস্টেন্সটা, এই যে এখানে গিয়ে পৌঁছাইছে, এটা হচ্ছে আমাদের, খেয়াল করো, এই যে এখানে গিয়ে পৌঁছাইছে, এতটুকু কত? 1.5 কিলোমিটার, 1.5 কিলোমিটার। একখানা লোক কোন নদীর স্রোতের সাথে সমকোণে যাত্রা শুরু করলে পৌঁছালো, নৌকার বেগ স্রোতের বেগের দ্বিগুণ হলে। আচ্ছা, তাহলে এই হচ্ছে নৌকা, হ্যাঁ, এই হচ্ছে স্রোত। তাহলে স্রোতের বেগ আমরা ধরি ইউ, এটা ধরি ভি। ক্লিয়ার? ভিটা আসলে কত? 2 ইউ না? সবাই বুঝছো? আমাকে বলো সবাই। ঠিক আছে, নদীর প্রস্থ চাইছে, নদীর প্রস্থ চাইছে। বলো তো নদীর প্রস্থ কত হবে? না, খুবই মজার একটা জিনিস করা যায়, খুবই মজার একটা জিনিস করা যায়। আনুভূমিক বরাবর উপাংশ কত? ইউ। উলম্ব বরাবর উপাংশ কত? 2 ইউ। তো যেই বরাবর আনুভূমিক সময়ে তুমি 1.5 কিলোমিটার যাবা, সরি, যেই সময়ে তুমি আনুভূমিক বরাবর 1.5 কিলো যাবা, ওই সময় উলম্ব বরাবর কতটুকু যাবা? বলো তো। 3, তাই না? কারণ সরণ দেখো, আনুভূমিক সরণ 1.5 ইকুয়াস টু আনুভূমিক বরাবর বেগের উপাংশ। আনুভূমিক বরাবর কিন্তু একটাই বেগ আছে, ইউ, আর কিন্তু কেউ নাই। এই 2 ইউর কিন্তু কোনো উপাংশ নাই, এই দুজনের লব্ধি এটা। ইকুয়াস টু আনুভূমিক বরাবর বেগের উপাংশ ইন্টু সময়। সময়টা কি? এই মাথা থেকে ওই মাথায় যেই সময় লাগে। আচ্ছা, উলম্ব বরাবর সরণ ইকুয়াস টু কি হবে? উলম্ব বরাবর বেগের উপাংশ, সেটা কত? 2 ইউ ইন্টু সময়। সময়টা কোনটা? টি সময়ই তো, ইন্টু টি। তাহলে 2 ইন্টু ইউটির ভ্যালু কত? 1.5। শেষ, 3 কিলোমিটার। বুঝতে পারছো? বুঝতে পারছো? তোমরা সবাই কি বুঝতে পারছো? দুইটা নৌকার প্রত্যেকে 5 কিলোমিটার পার আওয়ার বেগে চলে। হ্যাঁ, 3 কিলোমিটার পার আওয়ার বেগে প্রবাহিত 550 মিটার চওড়া একটা নদী পাড়ি দিতে চায়। একটা নৌকা ন্যূনতম পথে, আরেকটা নৌকা ন্যূনতম সময়ে নদীটা পাড়ি দেয়। তারা একই সময়ে যাত্রা শুরু করলে অপর পারে তাদের পৌঁছানোর সময়ের পার্থক্য। আচ্ছা, আমাকে বলো তো, যেইটা ন্যূনতম সময়ে যাইতে চায়, তার কত সময় লাগবে? আমাকে বলো তো। নদীর প্রস্থ কত? 0.550 ডিভাইডেড বাই ডি, সরি, ডি ডিভাইডেড বাই নৌকার বেগ। নৌকার বেগ কত? 5। এত ঘন্টা, যেটা মিনিমাম টাইমে যেতে চায়, তাই না? আর যেটা মিনিমাম সরণে যেতে চায়, তার ক্ষেত্রে আমাকে বলো তো সরণ কতটুকু? এইটা, ঠিক আছে? সরণ বাই বেগ, লব্ধি বেগ, সেটা কত? রুট ওভার অফ বলো তো 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। বুঝছো? এই দুইটার পার্থক্যই চাইছে। যেটা সবচেয়ে কম সময়ে যাইতে চায় তার কি কম লাগবে, যেটা সর্বনিম্ন দূরত্ব যাইতে চায় তার একটু বেশি লাগবে। ক্লিয়ার? তোমরা সবাই কি বুঝতে পারছো? আমাকে বলো তো। চলো পরেরটা। স্রোতহীন অবস্থায় একটা লোক
4 মিনিটে সাঁতার কেটে সোজাসুজি ভাবে 100 মিটার প্রশস্ত একটা নদী অতিক্রম করতে পারে। তাহলে বলতে পারবা ওই লোকের বেগটা কত? ওই লোকের বেগটা কত আমাকে সবাই বলো। ওই লোকের বেগ কত? 100 ডিভাইডেড বাই 4 মিটার পার মিনিট। তাহলে 25 মিটার পার মিনিট। 25 মিটার পার মিনিট। আমি কি বুঝাইতে পারলাম তোমাদেরকে? আচ্ছা, স্রোত থাকলে তার সময় লাগে 5 মিনিট। কি করতে 5 মিনিট সময় লাগে? সোজাসুজি পার হইতে। সোজাসুজি পার হইতে সময় লাগে। স্রোতের বেগ সোজাসুজি পার হইতে 5 মিনিট সময় লাগে। তাহলে সোজাসুজি পার হতে সময় লাগে যদি টি, তাহলে টি সমান কি? ডি বাই রুট ওভার অফ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার না? স্রোত থাকলে সোজাসুজি পার হইতে যে সময় লাগে সেটা হচ্ছে 5 ইকুয়ালস টু আমাদের ডি কত দেওয়া আছে 100 বাই রুট ওভার অফ ভি স্কোয়ার কত 25 স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এটা এই পাশে এনে বর্গ যদি করো 25 স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার 100 ভাগ 5 কত 20 স্কোয়ার। ঠিক আছে, তাহলে ইউ স্কোয়ার সমান কত 25 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার, যেটা হয় 15 স্কোয়ার। যেখান থেকে ইউ এর ভ্যালু কত 15 মিটার পার মিনিট। 15 মিটার পার মিনিট। এটা কি আমাদের স্রোতের বেগ। ক্লিয়ার? সবাই তোমরা কি বুঝতে পারছো? ঠিক আছে, চলো 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 আমরা তাহলে পরেরটাই যাই। পরের টপিক আপেক্ষিক বেগ, ফিজিক্সের টপিক। সবাই পারো? আপেক্ষিক মানে হচ্ছে এক ব্যক্তির সাপেক্ষে আরেক বেগ। তোমরা ছোটবেলায় যখন বাস দিয়ে যাইতা, ছোটবেলায় হ্যাঁ, তখন বাস দিয়ে যখন বাইরে জানালার দিকে তাকাইতা, জানালার বাইরে তাকাইতা, তোমার মনে হইতো না গাছগুলা উল্টা দিকে দৌড়াইতেছে? এরপর তো তুমি বড় হয়ে বুঝতে পারতেছো আসলে গাছগুলা উল্টা দিকে দৌড়ায় না, তুমি সামনের দিকে যাইতেছো। একদম পিচ্চিকালে যখন তোমার কোনো সেন্স হয় নাই, হ্যাঁ, তখন তুমি বাইরের দিকে তাকায় আইলা গাছ দিয়ে পিছের দিকে দৌড়াইতেছে, এরকম হইতো না? হ্যাঁ, এরপর তুমি আস্তে আস্তে বুঝতে পারতেছো হিউম্যান ব্রেন বা মানুষের ব্রেনটা এমনই। মানুষের ব্রেন সবসময় নিজেকে স্থির চিন্তা করে, বুঝছো? মানুষের ব্রেন সবসময় নিজেকে স্থির চিন্তা করে। আচ্ছা, ধরো তুমি এই দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াইতেছো। তুমি হচ্ছে এ মানুষটা, তোমার বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তোমার একটা বন্ধু আছে যেও কিনা একই দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াইতেছে। তোমরা একই সাথে দৌড়াও, তুমি যদি পাশে তাকাও ওকে স্থির দেখবা। কেন? তোমার ব্রেন কি করে জানো? তোমার ব্রেন নিজেকে স্থির করে। এখন তোমার ব্রেন নিজেকে যখন স্থির করে, নিজেকে স্থির রাখার জন্য সে কেমনে স্থির রাখবে? তোমার বেগের সমান একটা বেগ, বিপরীত বেগ ওর সিস্টেমে, ওর পুরা সিস্টেমে অ্যাড করে দেয়। ওর কি করে? ওর সিস্টেমে অ্যাড করে দেয়। তাহলেই তো নিজেকে স্থির লাগবে, তাই না? তাই তো। এখন সে নিজেকে স্থির করতে গিয়ে তার পুরা সিস্টেম, অর্থাৎ তার ইউনিভার্সে যা কিছু আছে সব কিছুর সাথে কি একটা মাইনাস ভিএ ভেক্টর কি করে? অ্যাড করে দেয়। বুঝতে পারছো? তাহলে এই যে বি মানুষটা তার বেগ আসলে কত? 5 মিটার পার সেকেন্ড, কিন্তু এর রেসপেক্টে তার বেগ কি হবে? এ কি করবে? ওর সাথেও একটা মাইনাস ভি অ্যাড করে দিবে। বুঝছো? তাহলে এর সাপেক্ষে বি এর লব্ধি কি হবে? এই দুইটার লব্ধি। এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ কি হবে? এই দুইটার লব্ধি। আমি বুঝাইতে পারলাম? বুঝছো? এটা প্রকাশ করা হয় এভাবে, ভি বি এ। কার বেগ? বি এর বেগ এর সাপেক্ষে। বুঝছো? যার সাপেক্ষে সেটা পরে, সাপেক্ষে এটা হচ্ছে কার বেগ। এটাকে প্রকাশ করা হয় এভাবে, কার বেগ বি এর বেগ কার সাপেক্ষে? এর সাপেক্ষে। এটাই কষ্ট আমরা কি লিখতে পারি জানো? কার বেগ বি এর বেগ। তো বি এর আসল বেগ কত ছিল? এইটা।
এখন তুমি যখন এর সাপেক্ষে মাপতেছো, এ যখন করবে, এ নিজেকে স্থির বানানোর জন্য ওর সিস্টেমের প্রত্যেকটা ভেক্টরের সাথে কি করবে, ওর বিপরীত যেই ভেক্টরটা সেটা অ্যাড করে দিবে। তাহলে ভিবি মাইনাস ভি, এখন এর সাপেক্ষে করবা, এই যে এই ভেক্টরটা অ্যাড হবে, যার সাপেক্ষে সেই ভেক্টরটা বিয়োগ, যার সাপেক্ষে সেই ভেক্টরটা বিয়োগ। আমি কি তোমাকে বুঝাইতে পারলাম? আমি কি বুঝাইতে পারলাম? তাহলে এর সাপেক্ষে বি এর বেগ কি হবে? 5 মাইনাস 5, যদি একই দিকে হয়। বুঝছো সবাই? তোমরা কি বুঝতে পারছো? এই যে এটাই হচ্ছে আমাদের আপেক্ষিক বেগের মেইন ফর্মুলা। যার সাপেক্ষে সেটা বিয়োগ, যার সাপেক্ষে সেটা বিয়োগ, যার সাপেক্ষে। যে আসলে দেখে সে নিজেকে স্থির করার জন্য তার সিস্টেমের প্রত্যেকটা, তার নিজেকে স্থির করার জন্য কি তার সমান একটা বেগ এখানে অ্যাড করে, তার ব্রেন কি করে ওই সিস্টেমের প্রত্যেকটা বস্তুর সাথে এইটা অ্যাড করে দেয়। তো এই দুইটার যেই লব্ধি, এই দুইটার লব্ধি, লব্ধি কত? ভিবি মাইনাস বিএ, সেটাই কি ওর সাপেক্ষে এটার বেগ, ওর সাপেক্ষে এটার বেগ। আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি? আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি? সবাই আমাকে বলো তো। আমাকে সবাই বলো তো, একই দিকে দুইটা বেগ, আমাকে বলো তো। মনোযোগ মনোযোগ মনোযোগ। এটা ধরো ভি এ, এটা আমি দিলাম 8 মিটার পার সেকেন্ড। ভি বি, এটা হবে 3 মিটার পার সেকেন্ড। আমি ডান দিকটা পজিটিভ ধরি, ডান দিকটা পজিটিভ ধরি, তাহলে বাম দিকটা কি? নেগেটিভ। তাহলে আমাকে বলো তো, ভি বি এ এটা মানে কি? এর সাপেক্ষে বি এর বেগ, এর সাপেক্ষে, এর সাপেক্ষে বি এর বেগ, এর সাপেক্ষে বি এর বেগ। তাহলে সেটা কত? ভিবি মাইনাস ভি এ। এর সাপেক্ষে, এর সাপেক্ষে বি এর বেগ কত হইল? 3 মাইনাস 8 বা মাইনাস 5 মিটার পার সেকেন্ড। তো এর সাপেক্ষে বি এর বেগ হচ্ছে মাইনাস 5 মিটার পার সেকেন্ড। তার মানে এ যদি বি এর দিকে তাকায়, সে দেখবে বি হচ্ছে প্রতি সেকেন্ডে 5 কিলোমিটার পার, প্রতি সেকেন্ডে 5 মিটার বেগে উল্টা দিকে দৌড় দিতেছে। এটা হয়, তাই না? ধরো তুমি গাড়িতে বসে আছো, অনেক সময় এরকম হয় না, দুইটা বাস, দুজন দিকে জানালা দিয়ে তাকায় আছো, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এটা পড়ছে জ্যামে, তুমি সামনের দিকে আগে যাচ্ছ, মনে হচ্ছে না ও পিছনের দিকে চলে যায়। বুঝতে পারছো সবাই? সবাই এখন আমি যদি তোমাকে বলি, আমি যদি তোমাকে বলি এর সাপেক্ষে বি এর বেগ, সেটা তো এটা 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 কি? এটা কি বলো তো? এর বেগ কার সাপেক্ষে? বি এর সাপেক্ষে। বি এর সাপেক্ষে এর বেগ, বি এর সাপেক্ষে এর বেগ, তাই না? ভি এ মাইনাস ভিবি, সেটা কত? 8 মাইনাস 3 বা 5 মিটার পার সেকেন্ড। তাহলে বি এর সাপেক্ষে এর বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। আমি ডান দিকটা পজিটিভ ধরছি, তার মানে বি যখন একে দেখবে, সে দেখবে সে 5 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে আগাচ্ছে, সামনের দিকে আগাচ্ছে। ক্লিয়ার? বুঝছো? বই উল্টা লেখা থাকলে তুমি উল্টা লেখো, প্যারা নাই, প্যারা নেই, এটা তোমার উপরে ডিপেন্ড করে তুমি সংকেতটা আসলে কি দিচ্ছ। বুঝছো? সংকেতটা আসলে তুমি কি দিচ্ছ এটা তোমার উপরে ডিপেন্ড করে। আচ্ছা, এটা তো খুব সহজ, যদি একই দিকে হয় বা উল্টা দিকে হয়, যোগ বিয়োগ করে দিলেই কাজ শেষ, যোগ বিয়োগ করে দিলেই কাজ শেষ। তো পেঁচাল আছে। ধরো এই হচ্ছে তুমি, এই হচ্ছে তুমি, ভি এ তোমার বেগ ভি এ, এই হচ্ছে আরেকজন এই দিকে আলফা কোণ করে আছে ভি বি। আমি তোমাকে কি বললাম? তোমার সাপেক্ষে ওর বেগ ভি বি এ, ভি বি এ, এটা বের করতে বলো, সেটা কথা হবে তোমার সাপেক্ষে, তোমার সাপেক্ষে ওর বেগ। তাহলে এটা কি হওয়া উচিত? ভিবি মাইনাস ভি এ। তাহলে যার সাপেক্ষে তাকে বিয়োগ, যার সাপেক্ষে, যার সাপেক্ষে তাকে কি? বিয়োগ। আচ্ছা, ব্যাপারটা আমরা এরকম লিখতে পারি না? ভিবি প্লাস মাইনাস ভি এ ভেক্টর। আচ্ছা, ভিবি ভেক্টরটা হইল, মাইনাস ভি এ ভেক্টরটা কোনটা আমাকে বলো তো? এইটা না? এইটা না? সবাই মাইনাস ভি এ ভেক্টর। তাহলে এই কোনটা কত? পাই মাইনাস আলফা। ঠিক আছে? তাহলে এই ভেক্টরটা আর এই ভেক্টরটা, তাদের দুইজনের লব্ধি।
তাদের দুজনের লব্ধি তুমি বের করতে পারবা? বলো তো, তাদের দুজনের মান জানো, মধ্যবর্তী কোণ জানো, VA স্কয়ার প্লাস VB স্কয়ার প্লাস 2 ইন্টু VA ইন্টু VB cos পাই মাইনাস আলফা। ক্লিয়ার? বুঝতে পারছো? আমি তোমার একটা উদাহরণ দিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আজকে বেশিক্ষণ পড়াবো না, বুঝছো? আমার একটু খারাপ লাগতেছে। হ্যাঁ, মনোযোগ দাও সবাই। দেখো, ধরো এইটা হচ্ছে আমাদের 8, আমি বললাম এটা হচ্ছে 6, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। আমি বললাম এর সাপেক্ষে এর বেগ কত? আপেক্ষিক বেগ। আমি বললাম এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ, কত? তাহলে এটা কি আমার মাইনাস বি এ না? বলে এটা কত? 120। এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ ভি মাইনাস বি এ, এই দুইটা ভেক্টরের লব্ধি, তাই না? তাহলে সেটা কত হবে আমাকে বলো তো? √8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 ইন্টু 8 ইন্টু 6 ইন্টু কস 120। ঠিক আছে? বের করতে পারবা না? এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ, সেটা আসলে কি? এই দুইটা ভেক্টরের লব্ধি। এখন আপেক্ষিক বেগ সেটাও তো একটা ভেক্টর। ও দেখবে ওর সাপেক্ষে এই বেচারা এই বেগে চলতেছে, কোন দিকে চলতেছে? এটাই তো আপেক্ষিক বেগ। তাহলে এটার দিক বের করতে পারবা না? সবাই আমাকে বলো তো, এই যে এই দুইটা ভেক্টরের লব্ধির দিক, তাহলে আপেক্ষিক বেগের দিকটা যদি বের করতে বলে সেটাও বের করবা। এই যে এটা কি আমাদের আপেক্ষিক বেগের দিক, অর্থাৎ এর সাপেক্ষে ও দেখবে, দেখবে আসলে বি এই দিক দিয়ে ছুটতেছে। আসলে এরকম হয়, তোমরা দুজন এমনে ছুটলে তুমি যদি ওইদিকে তাকাও, ও দেখবে আসলে এমনে আরো এই দিকে ছুটতেছে। ক্লিয়ার? সবাই তোমরা কি বুঝছো? যার সাপেক্ষে আপেক্ষিক বেগ, সেটা জাস্ট বিয়োগ করে দিবা, আর কিছু না, এটা জাস্ট বিয়োগ। চলো, দেখলাম তো আমরা, বের করলাম না? দেখো, 200 মিটার আর 300 মিটার দৈর্ঘ্যের দুটা ট্রেন একটা স্টেশন থেকে একই দিকে দুটা সমান্তরাল রেল পথে যথাক্রমে 40 কিলোমিটার আর 30 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা করে। কত সময়ে এরা একে অপরকে ক্রস করবে? আমি একটু সুন্দর করে কোশ্চেনটাকে লিখি। এই একটা ট্রেন, ঠিক আছে? এই একটা ট্রেন, তারা একটা স্টেশন থেকে একই জায়গা থেকে যাত্রা শুরু করে। আমি মনে করলাম তাদের আদি বিন্দুটা, অর্থাৎ এই দুটা বিন্দু সেম, ঠিক আছে? এটার দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার, এটার দৈর্ঘ্য হচ্ছে 300 মিটার, ঠিক আছে? প্রথমটা 40 কিলোমিটার পার আওয়ার আর দ্বিতীয়টা হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার বেগে যাবে। প্রথমটা কত? 40 কিলোমিটার পার আওয়ার বেগে যাবে, 40 কিলোমিটার পার আওয়ার বেগে যাবে। দ্বিতীয়টা হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার বেগে। কত বেগে যাবে আমাকে বলো তো? 30 কিলোমিটার পার আওয়ার বেগে যাবে। আচ্ছা, ও ওকে ক্রস করবে। আচ্ছা, চিন্তা করো তো, ওর সাপেক্ষে মনে হবে না ও স্থির? যদি ওটা 30 হইতো, তো আমি কি করব? একটু চিন্তা করো, একটা আরেকটাকে ক্রস করবে, এটা কখন হবে? তুমি চিন্তা করো, এটা স্থির, তাহলে এটা আস্তে 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 যখন এই যে এতটুকু চলে আসবে তখনই তো ক্রস করে ফেলছে, তাই না? বুঝতে পারছো? এটাকে স্থির বানানোর জন্য আমি ধরলাম এটার বেগ হচ্ছে 0, তাহলে এটার বেগ কত হবে তখন? 10 কিলোমিটার পার আওয়ার না? বেসিক্যালি এটার সাপেক্ষে এটার বেগ, তাই না? ও যদি নিজেকে স্থির মনে করে, এই বেচারা চিন্তা করো, এখানে একজন দাঁড়ায় আছে ধরো ট্রেনের উপরে, সে কি দেখবে? সে নিজে স্থির, ওই বেচারা 10 কিলোমিটার পার আওয়ার বেগে আস্তে 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 সামনের দিকে যাইতেছে। বুঝছো সবাই? ওর বেগ কিন্তু কম, 30 কিলোমিটার পার আওয়ার। এখানে একটা ব্যাটা দাঁড়ায় আছে, ও কি দেখবে? ও স্থির, ওর বেগ আসলে 40, কিন্তু ও দেখবে 10 কিলোমিটার পার আওয়ার বেগে আস্তে 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 কি সামনের দিকে আগাইতেছে। আমি কি বুঝাইতে পারলাম? তাহলে ক্রস করতে কতটুকু সময় লাগবে?
আমাকে বলো তো, ওকে যদি স্থির ধরো, এই ট্রেনটা আস্তে 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 10 কিলোমিটার পার আওয়ার বেগে সামনে গেছে, কতটুকু ডিস্টেন্স কভার করলে সে এতটুকু যাবে? আমাকে বলো তো, এই মাথা থেকে এখানে গেছে, তাহলে 300 মিটার অতিক্রম করছে না? আমাকে বলো, তাহলে টি সমান কত? 300 মিটার, মানে 0.3 কিলোমিটার ডিভাইডেড বাই 10 কিলোমিটার পার আওয়ার, এত ঘন্টা। তাহলে সময় লাগবে 0.3 ডিভাইডেড বাই 10 ঘন্টা। তোমরা কি বুঝছো? সবাই? আমাকে বলো, তোমরা কি বুঝতে পারছো সবাই? আবার দেখো, এই একটা স্টেশন, এই ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার, এই ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 300 মিটার। হ্যাঁ, এখন আমি তোমাকে বললাম এটার বেগ 40, এটার বেগ 30, এরা একই সময়ে যাত্রা শুরু করছে, কতক্ষণ পর একটা আরেকটাকে ক্রস করবে? বলো তো, কোনটা ক্রস করবে? যার বেগ বেশি সেই তো ক্রস করবে, তাই না? আচ্ছা, এবার চিন্তা করি, ক্রসের ব্যাপারটা সবচেয়ে ভালো কে খেয়াল করতে পারবে? ওর মধ্যকার যে কোনো যাত্রী কিন্তু খেয়াল করতে পারবে, যার বেগ কম তার মধ্যকার প্রত্যেকটা যাত্রী খেয়াল করবে ও আসলে সামনের দিকে আগায় যাইতেছে। আচ্ছা, এবার চিন্তা করো, ওর ভেতরে যে কোনো একজন যাত্রী দাঁড়ায় আছে, ওর সাপেক্ষে কি হইতেছে? ওর সাপেক্ষে ও নিজে স্থির না? আমাকে বলো, ও স্থির, কিন্তু ও সামনের দিকে আগায় যাবে, কত বেগে আগায় যাবে? ওর নিজের কিন্তু 30, ওর 40, তাহলে ওর সাপেক্ষে ও 10 কিলোমিটার পার আওয়ার বেগে সামনের দিকে আগায় যাবে, ও কিন্তু স্থির। তো আমি সিস্টেমে এই জিনিসটারে স্থির বানাই দিছি, এই জিনিসটাকে স্থির বানাইতে গিয়ে এটা হয়ে গেছে 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই সিস্টেমটার ইকুইভ্যালেন্ট একটা সিস্টেম হচ্ছে, একটা ট্রেন এখানে স্থির আছে, আরেকটা ট্রেন 10 কিলোমিটার পার আওয়ার বেগে সামনের দিকে আগাইতেছে, তাহলে কতক্ষণ পর এই ট্রেনটা এটাকে ক্রস করবে? আমাকে বলো তো, 10 কিলোমিটার পার আওয়ার বেগে সামনে আগাইতেছে, এই ট্রেনটা যখন এখানে চলে আসবে তখনই তো ক্রস করবে, তাই না? আমাকে বলো, তাই তো? তাহলে কতক্ষণ সময় লাগবে? কতটুকু ডিস্টেন্স কভার করলো? এতটুকু ডিস্টেন্স আসলে কত? 300 ডিভাইডেড বাই বেগ কত? 10 কিলোমিটার পার আওয়ার বেগে আগাইতেছিল, এত সময় লাগবে। 100% ক্লিয়ার সবাই? 100% ক্লিয়ার সবাই? আচ্ছা, তারপর আপেক্ষিক বেগ আমরা দেখছি, তাই না? এরকম হলে আপেক্ষিক বেগ কি হয়, তাই তো? বুঝছো? এটা ধরো আলফা, এটা ধরো এ, এটা ধরো বি। আমি বললাম এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ। কি বললাম? এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ, যার সাপেক্ষে সেটা বিয়োগ করবা, দ্যাটস ইট। যার সাপেক্ষে এটা। উল্টোভাবে বলতে গেলে, যার সাপেক্ষে তার বিপরীত ভেক্টরের সাথে ওইটার লব্ধি বের করবা। বুঝছো? যার সাপেক্ষে তার বিপরীত ভেক্টরের সাথে এটার লব্ধি নিবা, তাহলেই হবে। এরপর দেখো, এ ও বি দুইটা বস্তু পূর্ব পশ্চিমে 70 মিটার লম্বা একটা সোজা রাস্তার দুই প্রান্ত থেকে বিপরীতমুখী যথাক্রমে 40 মিটার পার সেকেন্ড ও 30 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করলো। এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ বলো কত হবে? উল্টা দিক থেকে আসতেছে, তাই না? তাহলে একটা সাপেক্ষে আরেকটার আপেক্ষিক বেগ কত হবে? 70, তাই না? আমাকে বলো, একটা আসতেছে 40, একটা আসতেছে 30, তাহলে ও কি দেখবে? ধুম করে আগুনের বেগে চলে গেছে, যোগ হয়ে যাবে জাস্ট, তাই না? বুঝতে পারছো? এটা তো একদম কমন সেন্স। যখন একই দিকে থাকে দুইটা, তখন একটা সাপেক্ষে আরেকটা আপেক্ষিক বেগ করলে বিয়োগ করতে হয়। যখন উল্টা দিকে থাকে তখনও বিয়োগ করা লাগে, কিন্তু যেহেতু আগে থেকেই উল্টা দিকে আছে, তাহলে অ্যাকচুয়ালি যোগ হয়। বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, এটা তোমাদের ফিজিক্স বইয়ের একটা অঙ্ক, ইসাক স্যারের বইয়ে অঙ্কটা আছে। ঘন্টায় 40 কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব দিকে চলমান একটা গাড়ির চালক ঘন্টায় 40√3 বেগে একটা ট্রাককে উত্তর দিকে চলতে দেখলো। তাহলে এটা কি করছে দেখো তো, ঘন্টায় 40 কিলোমিটার পার আওয়ার বেগে একটা ট্রাককে উত্তর দিকে চলতে দেখলো। তাহলে এই যে বেগটা, এটা আসলে কি? ট্রাকের কি বেগ? আমাকে বলো তো, সবাই আমাকে বলো।
কোনটা আপেক্ষিক বেগ আর কোনটা সাধারণ বেগ এটা কিন্তু ক্লিয়ারলি আইডেন্টিফাই করা লাগতে হবে, ক্লিয়ারলি আইডেন্টিফাই করতে পারতে হবে, বুঝছো? ঘন্টায় 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান একটা গাড়ি, তাহলে এটা গাড়ির কি প্রকৃত বেগ দেওয়া আছে, গাড়ির কি প্রকৃত বেগ দেওয়া আছে, তাহলে ভিসি আমার গাড়ির কি দেওয়া আছে, আমার গাড়ির একটা প্রকৃত বেগ, সেটা কত দেওয়া 40 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, একটা গাড়ির চালক ঘন্টায় 40√3 কিলোমিটার পার আওয়ার বেগে একটা ট্রাককে উত্তর দিকে চলতে দেখলো। এই যে উত্তর দিক কিন্তু এটা, তাহলে এই যে 40√3 এটা আসলে ট্রাকের বেগ কার সাপেক্ষে, গাড়ি চালক দেখছে, তাই না? আমাকে বলো তো ভিটিসি, এটা ট্রাকের বেগ গাড়ি চালকের রেসপেক্টে, গাড়ি চালকের সাপেক্ষে। আমি কি বুঝাইতে পারছি তোমাকে? গাড়ি চালকের সাপেক্ষে ট্রাকের বেগ, তাই না? কারণ গাড়ি চালক দেখছে, বুঝছো? আমাকে কি বের করতে বলছে? ট্রাকটা কোন দিকে চলছে, ট্রাকটার বেগ কত, তাহলে ট্রাকটার প্রকৃত বেগ ভিটি বের করব। আচ্ছা, সহজ আছে, তুমি আপেক্ষিক বেগের ফর্মুলাটা অ্যাপ্লাই করো তো। গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ সমান কি ভিটি মাইনাস ভিসি না? আমার লাগবে কি, এটা তো লাগবে। তাহলে এখান থেকে আমাকে বলো তো ভিটি সমান ভিটিসি প্লাস ভিসি। আরে কি সুন্দর, ভিটিসি আর ভিসি এই দুইটার লব্ধি কি ট্রাকের বেগ, এই দুইটার লব্ধি কি ট্রাকের বেগ, তাই না? আমাকে সবাই বলো, এই দুইটার লব্ধিটাই কি ট্রাকের বেগ। মানও বের করতে পারবা, দিকও বের করতে পারবা, তাহলে বের করো। যে এই দুইটার লব্ধিটাই কি আমাদের ট্রাকের বেগ। এই দুইটার লব্ধি বের করা এখন কোনো ব্যাপার? আমাকে বলো তো ভিটি এটার মান কত? দুইটা লম্বভাবে আছে না, ভিসি স্কোয়ার প্লাস ভিটিসি তার স্কোয়ার রুট ওভার অফ 40 স্কোয়ার প্লাস 40√3 তার হোল স্কোয়ার। তাহলে এটা কত হয় 80 কিলোমিটার পার আওয়ার। দিক এটা যদি থিটা হয় তাহলে ট্যান থিটা সমান কত ভিটিসি বাই ভিসি। তাহলে আমাকে বলো তো ট্যান থিটা সমান ভিটিসি কত 40√3 বাই 40, থিটা কত 60 ডিগ্রি। ক্লিয়ার? বুঝছি? সবাই পারবো? সহজ, কিন্তু কোনো মুখস্থ টুখস্থ কিচ্ছু নাই, তুমি কনসেপ্ট বুঝো তো 100% ক্লিয়ার। এটা হোমওয়ার্ক, চেষ্টা করবা সবাই, ঠিক আছে? এরপর আপেক্ষিক বেগ, বৃষ্টি আর ছাতা। খুব সহজ জিনিস আসে ফিজিক্সেও এখানে, ম্যাথসেও এখানে। আমি তোমাকে ব্যাপারটা বুঝাই। হ্যাঁ, বৃষ্টি ছাতার অঙ্ক ফিজিক্স অনেক করছো, কিন্তু এটা ম্যাথসেও আছে, বুঝতে পারছো? এটা ম্যাথসেও আছে। ধরো বৃষ্টি পড়তেছে, বৃষ্টি নর্মালি কি এভাবে পড়ে, নর্মালি এটা কি বৃষ্টির বেগ, তাই না? উপর থেকে নিচে কোনো বাতাস টাতাস কিছু না থাকলে এটা কি ভিআর। এখন কি করতেছো তুমি, এই দিক বরাবর একটা দৌড় দিছো, তোমার বেগ ভি, তোমার বেগ, তোমাকে আমি কি দিয়ে ধরো লোকের বেগ, একটা লোক, ঠিক আছে? একজন লোক দৌড় দিছে, বৃষ্টি পড়তেছে। এখন ছাতা কোন দিকে ধরবে? ছাতা ধরতে হবে এই লোকের সাপেক্ষে, বৃষ্টির বেগ যেই দিকে সেদিকে ছাতা ধরতে হবে না? চিন্তা করো লোকের সাপেক্ষে মনোযোগ, এই লোকটা তার সাপেক্ষে বৃষ্টির বেগ যেদিকে আসতেছে, সে দেখতেছে যেদিকে বৃষ্টি আসতেছে ওই দিকে ছাতাটা ধরবে। সে দেখতেছে বৃষ্টি আসতেছে এদিকে, সে এমনি ছাতা ধরলে হবে না, বুঝছো? সে যেদিকে দেখতেছে বৃষ্টি আসতেছে সেদিকে ছাতা ধরতে হবে। তার মানে লোকের সাপেক্ষে আমাকে কি
বৃষ্টির আপেক্ষিক বেগটা বের করা লাগবে। এটার দিক যেদিকে সেদিকে ছাতা ধরবে, এটার বেগ যত সেই বেগে এসে বৃষ্টির ফোঁটা কি তার মাথায় হিট করবে। আচ্ছা, তাহলে লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ, আমি উল্টা লিখলাম, বৃষ্টির বেগ লোকের সাপেক্ষে, বৃষ্টির বেগ কার সাপেক্ষে? লোকের সাপেক্ষে। এটা কত আমাকে বলো তো? VR মাইনাস VL, ঠিক আছে? তাহলে VR তো নিচের দিকে জাস্ট এক্সটেন্ড করে দাও, VL মাইনাস VLটা কি? এইটার উল্টা এবং একই মান বিশিষ্ট, তাই না? আমাকে বলো এটা কি? মাইনাস VL, বুঝছো? এটা হচ্ছে VR। তাহলে এই দুইজনের যে লব্ধি, এই দুইজনের যোগফল, এই যে এই বরাবরই তো আসবে, তাই না? এটাই কি? বৃষ্টির সাপেক্ষে উল্টা, লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ, যেটা তুমি অ্যাকচুয়ালি যদি একটু পেছনের দিকে এক্সটেন্ড করো তাহলে এই দিক বরাবর বৃষ্টি পড়বে, তো ছাতাটাও কি এই দিক বরাবর তোমাকে ধরতে হবে, বুঝছো? ছাতাটাও এই দিক বরাবর ধরতে হবে। তাহলে এটা যদি থিটা হয়, ট্যান থিটা বের করতে পারবে না, এটা থিটা হলে এটা থিটা। আনুভূমিকের সাথে তোমার কত কোণ ধরতে হবে? ট্যান থিটা সমান আনুভূমিকের সাথে কত কোণ ধরতে হবে? VR বাই VL। আনুভূমিকের সাথে এই কোণটা, উলম্বের সাথে উল্টায় যাবে। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, এবার লোক এইদিকে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে এই সিস্টেমে কিন্তু কোনো বাতাস নাই, বৃষ্টি পড়তেছে, তুমি দৌড়াইতেছো। এখন বাতাস, আমি জাস্ট তোমাকে বলে দিব, এইদিকে 5 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ানো যেই কথা, তার উল্টা দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে বাতাস বওয়া একই কথা, সিমিলার সিচুয়েশন। এইদিকে 5 মিটার পার সেকেন্ড বেগে তুমি দৌড়াও, তোমার গায়ে বাতাস লাগবে না, বুঝছো? এদিকে 5 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ানো যে কথা, তুমি স্থির দাঁড়ায় আছো, এদিকে 5 মিটার পার সেকেন্ড বেগে বাতাস আসতেছে, সবকিছু সিমিলার, সেম সিচুয়েশন। আমি কি বুঝাইতে পারলাম? সবাই আমাকে বলো তো, পারবা না তোমরা? তখন কি হবে? মনোযোগ। এবার ধরো তুমি দৌড়াইতেছো না, তুমি স্থিরই আছো, কিন্তু এই দিক বরাবর বাতাস আসতেছে, ঠিক আছে? বাতাস আসতেছে VAR। তাহলে তোমাকে কোন বরাবর ছাতা ধরতে হবে আমাকে বলো তো? এই যে বৃষ্টি আর বাতাস, এই দুইটার লব্ধি বরাবর ছাতা ধরতে হবে, আমি কি বুঝাইতে পারলাম? সো এইদিকে 5 মিটার পার সেকেন্ড বেগে বাতাস আসা, আর এদিকে 5 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ানো একই কথা। তো বৃষ্টি বাতাসের কেস আমরা আলাদাভাবে দেখলাম, এই দুটো যদি কম্বাইনও করে দেয় তুমি পারবা না। আমি তোমাকে বললাম এই দিক বরাবর তুমি 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াইতেছো, এই দিক বরাবর 5 মিটার পার সেকেন্ড বেগে বাতাস আসতেছে, তুমি এই দুইটা কম্বাইন করে কি করবা? বাতাসটারে সরাই দিলা, এদিকে 15 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াইতেছো, সেম সিচুয়েশন না? আমি বুঝাইতে পারছি তোমাদেরকে? আপাতত ভার্সিটিতে খুব সহজ আছে। ট্যান থিটা আনুভূমিকের সাথে কোণ কি? বৃষ্টি বাই লোক, ঠিক আছে? দেখো, বৃষ্টি 10 মিটার পার সেকেন্ড বেগে নিচের দিকে পড়তেছে, একজন লোক 10 মিটার বেগে চলতেছে, হ্যাঁ, তার কোন দিক বরাবর ছাতা ধরতে হবে? তাহলে আমাকে বলো তো, আমি যদি আনুভূমিকের সাথে থিটা কোণ তৈরি করি, ট্যান থিটা উপরে কি হবে? VR বাই VL, তাহলে 10 বাই 10, ঠিক আছে? তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু 1। এখান থেকে অনেক কঠিন অঙ্ক আসতে পারে যেগুলো ভার্সিটিতে আসে না। থিটা ইকুয়ালস টু কত? 45। সবাই বুঝছো? আচ্ছা, এবার আমি বললাম সেম, সবকিছু সেম। উল্টা দিক থেকে 5 মিটার পার সেকেন্ড বেগে বাতাস আসতেছে, উল্টা দিক থেকে 5 মিটার পার সেকেন্ড, সে যেদিকে দৌড়াইতেছে এদিক থেকে বাতাস আসতেছে। তাহলে বাতাসটা দেখো, ও এমনি দৌড়াইতেছে 10 মিটার পার সেকেন্ড বেগে, এদিকে আরো বাতাস, তাহলে কি 15? বুঝছো? তখন ট্যান থিটা কি হবে আমাকে বলো তো? হ্যাঁ, বৃষ্টির বেগ তো 10, আর নিচে কি হবে? 10 প্লাস 5, আর বাতাসটা যদি এইদিকে হয় তাহলে বিয়োগ করবা। ক্লিয়ার? তো আমাদের আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করতেছি।
আর কয়েকটা অঙ্ক আছে, পারবা? বৃষ্টি চলাকালীন একজন লোক 15 মিটার/সেকেন্ড বেগে চলতেছে। যদি বৃষ্টি 15 মিটার/সেকেন্ড বেগে খাড়ার নিচের দিকে পড়ে, তবে বৃষ্টি থেকে বাঁচতে হলে কত ডিগ্রি কোণে? 45 ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে। ঠিক আছে, বুঝছো? একটা ভ্যান গাড়ি সোজা রাস্তায় এত কিলোমিটার বেগে চলে, বৃষ্টি উলম্বভাবে পড়ে। যদি বৃষ্টি ভ্যান গাড়িতে উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে আঘাত করে, তবে বৃষ্টির বেগ কত? পারবা বের করতে? এটা আসলে কি? লব্ধি বেগের দিক দেওয়া আছে। tan থিটা সমান কি? vr/vl, দ্যাটস ইট, আর কিচ্ছু না, আর কিচ্ছু না, বুঝছো? সো রিটার্নের জন্য ঘুরে ফিরে এগুলাই আসবে, ঘুরে ফিরে এগুলাই আসবে। ঠিক আছে, দেখো এটা কি দেওয়া আছে আমাকে বলো তো। লোকের বেগ দেওয়া আছে বা গাড়ির বেগটা দেওয়া আছে কত? 40। বৃষ্টি উলম্বভাবে পড়ে। হ্যাঁ, যদি বৃষ্টি ভ্যান গাড়িতে উলম্বের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে খেয়াল করো তো, খেয়াল করো তো, এই যে বৃষ্টি পড়তেছে, এটা কি আমাদের গাড়ির বেগ, তাই না? বৃষ্টি এখন তো কি করতেছে? উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে পড়তেছে, এইটা হচ্ছে 30, তাই তো? তাহলে এটাকে উল্টায় দাও, এটাকে ইয়ে করে দাও, এই হচ্ছে কি আমাদের 30 ডিগ্রি। তাহলে tan 30 সমান এটা কি আমাদের লোকের বেগ। লোকের বেগ কত বা গাড়ির বেগ? 40 বাই বৃষ্টির বেগ। সেখান থেকে ভিআরটা বের করে ফেলো। তো এর মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করতেছি। তো আমাদের চ্যাপ্টার 9.1 শেষ, চ্যাপ্টার 9.1 শেষ। নেক্সট ক্লাসটা একটু বড় হবে। নেক্সট ক্লাসে আমরা নিউটনের গতিসূত্র দিয়ে যে শুরু করব, এইগুলা দিয়ে একদম দফা রফা করে ফেলবো। ঠিক আছে, তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।